আসসালামু আলাইকুম। হুম, আসসালামু আলাইকুম। একদিনেই সবাই উধাও হয়ে গেল, মাত্র 10 জন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি ভাইয়া, ভালো আলহামদুলিল্লাহ। আপনি বাকি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাকি সবার তো খবর নাই কেন? ক্লাস লিংক কি পাইনি? পাওয়ার তো কথা, হিসাবে তো এটা সেভ করে রেখে দেওয়ার কথা। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, আপনাদের সাথে আমার প্রতিদিনই ক্লাস হবে, শুধুমাত্র শুক্রবার এবং শনিবার বাদে। ঠিক আছে? এবং মোটামুটি এখানে হচ্ছে যে কতদিনের ক্লাস করতে হবে তার কোনো এখনো কোনো লিমিটেশন দেওয়া হয় নাই। আমাকে জাস্ট বলে দেওয়া হয়েছে যে আপনাদের মোটামুটি আর্নিং এর ব্যাপারে একটু যাতে হেল্প করি, এইরকম করে যে আর্নিং এর শুধুমাত্র মুখ্য যেটা হচ্ছে, আমাকে আজকে আমি সকালে কথা বলেছিলাম যে আমার আসলে আপনাদের ব্যাচে আমার রোলটা কি। তো এইখানে কথা উত্তর দেওয়া ছিল এরকম যে আপনারা তো একটা দেখা গেছে 50টা ক্লাস করে আসছেন, দ্যাট মিনস আপনারা শিখে আসছেন। এবং সেখানে নতুন করে কোনো কিছু শেখানো দরকার নেই, বাট যেটা হচ্ছে যে হয়তোবা আপনার আর্নিং এর ব্যাপারে একটু একটা ইস্যু আছে। সো সেই আর্নিং এর ব্যাপারে, আর্নিংটা হয় নাই, হয়তো আর্নিংটা কম, এই ব্যাপারে আপনাকে যাতে একটু গাইডলাইন দেওয়া, এর বাইরে কোনো কিছু না। সো আপনাদের মূলত আপনাদের বোধহয় সবার সাথে মিটিং করা হয়েছিল। তা আমি নওশিস ভাইকে বললাম যে ম্যাক্সিমামেরই দেখা গেছে 2টা বা 3টা করে গিগ। তো উনি বললো যে আসলে ওইটাই প্রবলেম, যে 1টা বা 2টা গিগ দিয়ে তো হয় না, যে একটু গিগ গুলো ঠিক করতে হবে। সবার ওই ব্যাপারে কথা বলা, ওই ব্যাপারে ক্লাস নেওয়া হবে। এবং মোটামুটি দেখা যাক কতদিন আপনাদের সাথে ইনক্লুড আছি বা কতদিন থাকি। শুধুমাত্র এখানে মোটামুটি সবাইকে একটু গাইডলাইন দিয়ে তারপর জাস্ট মানে মূলত হচ্ছে আমি নতুন কোনো কিছু দেখাবো না। হয়তোবা দেখা গেছে একটা গিগ কিভাবে কি করতে হবে না হবে, মানে কোন টাইপের গিগে কি কি কাজ করতে হয়, কিভাবে গিগ রেডি করবেন, এই টাইপের কাজগুলো দেখালেই হবে। আর আমি এখানে বলে রাখছি যে এখানে আমাকে বলা আছে যে মূলত অন্যান্য মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দেওয়া, বাট আপনাকে আর্নিংটা দেখানোর জন্য বিগিনিং লেভেলে সেহেতু ফাইবার আর ফ্রিল্যান্সারের উপরেই জোর দেওয়া। তো এই হিসাবে যে হয়তোবা আমি প্রতিদিন 1-2 জনকে হয়তোবা, হ্যাঁ আমি যেটা হচ্ছে যে আমার ডেমো যে ফাইবার আইডি আছে, সেখানে হয়তোবা আপনাকে ওইখানে হয়তোবা গিগ রেডি করার জন্য কি কি করতে হয় না হয় সে ব্যাপারে কিছু করে দেখাবো। আর আম, আপনাদেরই হয়তোবা গিগ কারো প্রতিদিন হয়তোবা দেখছে 3-4 জনের গিগ পড়ে দেখবো কোথাও কোনো সমস্যা আছে কিনা, এই টাইপের কিছু জিনিস। এর বাইরে না, মোটামুটি আমরা হয়তো দেখা গেছে যেটা হোক, 7 দিন হোক 10 দিন হোক, যে কয়দিনই ক্লাস হোক, এর বেশি হবে না হয়তোবা, 2 সপ্তাহের বেশি হবে না। এর মধ্যে যা আছে হয়তোবা সেই হিসাব করে আমরা মানে জাস্ট 2 সপ্তাহের মধ্যে আপনাদেরকে হয়তোবা সেই গাইডলাইনটুকু, কারণ আসলে এখানে আমি হয়তোবা আপনাদেরকে এটা মাথায় রাখেন যে আমি হয়তোবা খুব মোস্ট প্রবাবলি আপনাদেরকে হয়তো আগামী 3 থেকে 4 দিনের মধ্যে প্রত্যেকের ফাইবারে অন্তত পক্ষে মানে মিনিমাম 6-7টা গিগ যেন রেডি থাকে সেই ব্যবস্থা করব। এখন তার আগে আমাকে একটু বলেন যে আপনারা পিকচার এডিট, মানে ফাইবারের যে পিকচার সেটা এডিট করেন কিসে, মানে আপনার রেডি করেন কিসে? আপনার আমি যতদূর জানি যে সবাই হয়তোবা গ্রাফিক্সে হয়তোবা এত ভালো না, হয়তো এত অভ্যস্ত না। আম, 2-1 জন হয়তোবা হইতে পারে, বাট আমার মনে হয় না যে সবাই ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ সম্পর্কে সবার খুব ভালো আইডিয়া আছে। এরকম কেউ কি আছে? ইলাস্ট্রেটর সবাই, 2 জন, 2 জনের ইলাস্ট্রেটরের আইডিয়া আছে, আর কেউ? আমি ক্যানভাতে করেছিলাম।
ক্যানভা ভাইয়া আমিও ক্যানভাতে করেছিলাম। প্রো না ফ্রি? আমি ফটোশপ ফ্রি ফ্রি ফটোশপে ফ্রিতে? ফ্রি। আচ্ছা, ক্যানভাতে করেছিলেন। আচ্ছা, তার মানে বাকিরা? আমি স্যার ফটোশপে করছি। সবাই করেছিলেন। আপনাদের বাকিদের ইনকাম শুরু হয়ে গেছে বলতে আপনাদের ব্যাচের? আমি আসলে ওইটা তো জানি না যে আপনাদের এইটা শুধুমাত্র খুব সম্ভবত ওইটাই বলা হয়েছে যে আপনাদের হয়তোবা যে এইখানে যে কয়জন আছেন তাদের হয়তো আর্নিং এ একটু মানে ডিফিকাল্টিস চলতেছে, ওই হিসাব করে আমাকে বলা হয়েছে। তো আমরা যেটা করব যে আগামী আমি যেটা বলছি যে ক্যানভাতে মোটামুটি গত ক্লাসে যেইটা বলেছিলাম যে আপনাদের কি আপনাদের যে গিগের মোটামুটি কোন কোন টপিকে গিগ রেডি করবেন সে ব্যাপারগুলো কি আপনারা নোট ডাউন করেছিলেন নাকি লিখে দিতে হবে এখন? ভাইয়া লিখে দিতে হবে, কালকে জানতো না ক্লাস শুরু হয়েছে। লিখে দেন স্যার, ভালো হবে। লিখে দিলে ভালো হবে। আচ্ছা, গিগ রচনা করার মানে গিগ লেখার আগে আহ, আপনাদের কয়টা গিগ পড়েন? একটা যারা যারা গিগ তৈরি করছেন অন্যদের গিগ পড়ছেন কয়টা কয়টা করে গিগ পড়া? টপ রেটেড কিন্তু বের করি, টপ রেটেড এবং ভালো রিভিউ পাচ্ছি এরকম 5-7টা গিগ আগে স্টাডি করি এবং 5-7টাকে কম্বাইন করে এটার মধ্যে থেকে কিছু ওয়ার্ড বা সেন্টেন্স চেঞ্জ করে আমি আমার গিগ ইউজ করি। চিনলাম না, আচ্ছা যাই হোক। ওকে, তো আমি কিছু টপিক দিব আপনার আমি যে টপিকগুলো দিব সেই টপিকে আপনারা প্রত্যেকে আমি যতই যেটা হচ্ছে যে মোটামুটি ভাবে আগে ট্রাই করি আপনার ফাইবারে একটু রানিং করতে, তারপর আমি দিকে যাব। বাট আচ্ছা দেখি। আরে এটার বাহিরে অন্য কারো কোনো কিছুতে স্কিল আছে যে হয়তোবা এমন অনেকে আছেন হয়তোবা যারা সিএসসি রিলেটেড স্টুডেন্ট হয়তোবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়তো তাদের স্কিল আছে, যেমন মনে করেন নোড জেএস, রিঅ্যাক্ট জেএস এরকম, ভিজিএস। আমি স্যার ভিউ.জেএস নিয়ে কাজ করতেছি স্যার বর্তমানে। কতদিন ধরে? স্যার করতেছি তো অলমোস্ট 6 মান্থ হয়ে গেছে। আমি এখন লাইভ প্রজেক্টের মধ্যে আছি, একটা ইনভেন্টরিতে কাজ করতেছি স্যার।
তো আপনি লারাভেল ওইটা নিয়ে তো আপনার প্রচুর কাজ পাবেন। বাট ওয়েবসাইট ইয়েতে কমার্স ফাইবারে প্রচুর কাজ পাবেন। জাভাস্ক্রিপ্ট এর যে কোনো ফ্রেমওয়ার্কের কাজ অনেক আছে। না স্যার, এই রিলেটেড আমি কোনো গিগ ক্রিয়েট করি নাই, এজন্য দেখবেন বলতে পারলাম না। দেখবেন কারণ এগুলোতে হচ্ছে আমরা একটা জিনিস জানি যে একটা খেয়াল করবেন যে কেউ যদি দেখা গেছে আমরা তো থিম কাস্টমাইজেশনের উপর আমাদের জোরটা বেশি থাকে। তো আমরা যদি থিম কাস্টমাইজেশনে দেখা গেছে আমাদের জোরও বেশি, কারণ এটা কাজটা আসলে বলতে গেলে আমরা যে ধাপে মেনটেন করি যে একটা বিগিনিং লেভেল থেকে হয়তো অ্যাডভান্স লেভেলে যাই। থিম কাস্টমাইজেশন কিন্তু বিগিনিং লেভেলের মোটামুটি বিগিনিং লেভেলও বলতে পারি, একটু মানে মাঝামাঝি একটা পর্যায়ে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম মানুষজন কিন্তু থিম কাস্টমাইজেশন দিয়ে শুরু করে, এবং অনেকে হয়তো বা আমার ডেভেলপমেন্টে যখন আসে তখন হয়তো অনেকে আগ্রহ হারায় ফেলে, যে ডেভেলপমেন্ট অনেকে হয়তো বা বুঝতে চায় না বা বোঝা কঠিন হয়ে যায়। তো হয়তো বা সেক্ষেত্রে আগ্রহ হারায় ফেলে, যার কারণে আপনার আপনি যদি মনে করেন যে আহ, ওই লেভেলে কিন্তু আপনার যত উপরের লেভেলে যাবেন তত কিন্তু আপনার প্রতিযোগীও কিন্তু কম থাকে। একটা সাপোজ আমি যদি বলি আপনার বা ইয়েতে যখন দেখবেন বায়ো রিকোয়েস্ট যেগুলো আসে, যদি এলিমেন্টারি রিলেটেড কোনো বায়ো রিকোয়েস্ট আসে, দেখবেন হয়তো বা 5 মিনিটের মধ্যে এখানে হয়তো বা দেখা গেছে প্রায় 200-র উপরে আপনার অফার সেন্ট হয়। কিন্তু একটা পাইথন নিয়ে যদি কোনো মানে কোনো প্রবলেম আসে, সেখানে দেখবেন যে 5 মিনিট কেন 10 মিনিটে হয়তো দেখা গেছে ওইখানে 50টা অফার সেন্ট হয় না। কিংবা আপনার দেখা গেছে ইভেন আপনার যে কোনো একটা ফ্রেম মানে কোনো একটা ফ্রেমওয়ার্ক, সেটা হতে পারে আপনার ভিউ জেএস, রিয়েক্ট জেএস, অ্যাঙ্গুলারে, সেরকম যদি কোনো কাজ আসে সেখানে দেখবেন যে আপনার এরকম দেখা গেছে 15-20 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখা গেছে আপনার 30টা 35টাতে পড়ে আছে। আবার কোনো একটা প্লাগইন ডেভেলপমেন্টের কাজেও দেখবেন যে এরকম খুব কম রেসপন্স, খুব কম। তো প্রতিযোগী যত কম হবে তখন স্বাভাবিকভাবে প্রতিযোগী যত কম হবে তখন আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটাও কিন্তু বেশি। যদি কেউ কেউ যদি অন্য কোনো জায়গায় তাদের কোনো ইয়ে থেকে থাকে, আপনাদের লারাভেল, ওকে লারাভেল আছে সজিবুল ইসলাম, তো আপনার ওইখানে একটু ফাইবারেও একটু মানে সার্চ করবেন ওই রিলেটেড কিছু গিগ খুঁজবেন, খুঁজলে দেখবেন যে আপনি আইডিয়া নিতে পারবেন। অ্যাটলিস্ট একটা বা দুইটা গিগ যদি ওই রিলেটেড রেখে দেন, তাহলে ওইগুলো দিয়েও আপনি বেশ কিছু কাজ পেতে পারেন। আচ্ছা, আমরা কি দিলাম? ওকমার ফিক্সিং, তারপরে স্পিড। স্যার, এই ফাইলটা কি আমাদেরকে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব। সবাই উইন্ডো, ওকে।
কি হইতেছে এত সমস্যা হইতেছে? আমি হয়তোবা আপনাদের যে ক্লাসরুমে আছে, দেখি ক্লাসরুমে কয়জন জয়েন করছেন। তো নর্মালি আপনাদের ক্লাসরুমে আমি একটা হয়তো ফর্মের লিংক দিব। আপনাদের ওই ফর্মের মধ্যে মূলত হয়তোবা দেখা গেছে আমি কাইন্ডলি একটু কালকের মধ্যে ফর্মটা একটু ফিল আপ করেন। আমি কাল আজকের রাত্রে ফর্মটা রেডি করে লিংক দিয়ে দিব। প্রত্যেকে একটু কষ্ট করে ফর্মটা একটু ফিল আপ করে দেন। নর্মালি সেটা শুধুমাত্র আগে, আমি আবার বলতেছি শুরুতে এটা শুধুমাত্র আপনার ফাইবার অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে ফর্মটা রেডি করা হবে। আচ্ছা, পিপল কয়জন? 20 জন, 19 জন। আচ্ছা, ক্লাসরুমে এটা দিয়ে দিছি, আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। এখন আমি যেটা বলি যে প্রত্যেকে কাইন্ডলি, আমি যেটা প্রেফার করি যে প্রত্যেকে একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করবেন প্রথমত। ফোল্ডারটা ক্রিয়েট করবেন বলতে কি যে এটা হচ্ছে টেম্পোরারি। কেন ফোল্ডার ক্রিয়েট করতে বলতেছি, আপনি ফোল্ডারটা ক্রিয়েট করে হয়তোবা দেখা গেছে বেশ কয়েকটা, সাপোজ একটা গিগ রেডি করার সময় আমি যেটা সবার জন্য যেটা ভালো হবে সেটা আমি মানে যেটা বলি যে মনে করেন একটা গিগ যখন রেডি করবেন তার আগে কিছু রিসার্চ করতে হবে প্রথমত। রিসার্চ করবেন কিভাবে, যে যে টপিকে আপনি গিগ ক্রিয়েট করবেন সেই টপিকে ফাইবারে প্রথমত টপ রেটেড যেগুলো সেটা দেখবেন, ফাইবার থেকে রিকমেন্ডেড যেগুলো সেগুলো দেখবেন। এরকম মোটামুটি 5-6টা, অ্যাটলিস্ট 5টা গিগ আপনি আগে পড়বেন ওই রিলেটেড, তারা কিরকম প্রাইজিং করছে। হ্যাঁ, ফাইবার প্রো যেটা প্রো ভেরিফাইড এগুলো দেখার দরকার নেই। প্রো ভেরিফাইড বাদে আপনি এখানে দেখবেন সবচেয়ে বেশি, যার বেশি সেল চলতেছে, যার বেশি রিভিউ আছে, এরকম কিছু গিগ দেখবেন। সে আসলে কি লিখছে, যে আসলে কি করছে সেটা একটু নিজেরা একটু রিসার্চ করবেন, যে এখানে কি টাইপের মনে করেন লেখাগুলো আছে, কিংবা আপনার ক্লায়েন্টকে তারা অ্যাট্রাক্ট করে কিভাবে। এটা আসলে মনে করেন যে এটা লাগবে কখন, আমি এই জিনিসটা হচ্ছে কি কখন লাগবে, যে আম, আপনার ক্লায়েন্টকে কিন্তু আপনি এমন কোনো পর্যায়ে চলে যাবেন না, যে আমি এটা বলি শুরুতে এমন কোনো পর্যায়ে চলে যাবেন না যে ক্লায়েন্ট আপনার গিগ খুঁজে 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 আপনাকে দিবে। তো অনেকে হয়তোবা এটা বলে যে ফাইবারে আপনার গিগ র্যাঙ্ক করে উপরে তোলাটা বেশি দরকার, এইটা বেশি দরকার, ওইটা বেশি দরকার। বাস্তবে আমি মনে করি যে আপনার সবচেয়ে প্রথম দিকে, সবার শুরুতে আপনার সেটা বেশি দরকার। আপনি যখন অফার সেন্ড করতেছেন, অফার সেন্ড করার সময় কিন্তু আপনার একটা গিগ রিকমেন্ড চায়, যে কোন গিগের থ্রুতে আপনার হয়তো 5-6টা গিগ আছে, আপনি কোন গিগ দিয়ে অফারটা পাঠাবেন। এটা তো বোধহয় যারা অফার সেন্ড করেছেন তারা মোটামুটি সবাই জানেন যে কোন গিগ দিয়ে অফার পাঠাবেন। যেমন মনে করেন দেখা গেছে আপনি একটা পিএইচডি টু এইচটিএমএল করলেন, একটা ওয়ার্ডপ্রেস কাস্টম ডিজাইন করলেন, এখন আপনি একটা হয়তো বাগ ফিক্সিং এর কোনো একটা বায়ো রেজিস্টার আছে, সেখানে আপনি অফার সেন্ড করতেছেন। আপনি এখন ওইটাতে কোন গিগ দিয়ে অফার পাঠাবেন? যদিও আপনি নিজে চিন্তা করেন, এখানে কি আপনার এমন কোনো প্রপার কোনো গিগ আছে যেটা আসলে বাগ ফিক্সিং কেই মেনশন করে? এরকম কিন্তু প্রপার কোনো গিগ নাই। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আপনি রেডি করছেন, পিএইচডি টু এইচটিএমএল রেডি করছেন, বাগ ফিক্সিং এ রেডি করেন নাই। বাট আপনি যদি এরকম হয় যে বাগ ফিক্সিং রিলেটেড কোনো কিছু আছে, তাহলে আপনি আপনার ওইখানে রিকমেন্ড বাগ ফিক্সিং এর থ্রোতে, বাগ ফিক্সিং এর গিগের থ্রোতেই আসলে আপনি অফারটা সেন্ড করতে পারেন। ওকে, অফার সেন্ড করতে পারেন। তো
এই জিনিসটা হচ্ছে যে আপনাকে এই জন্য আর কি, যে প্রথমত হইতেছে আপনি যে অফারটা সেন্ড করবেন সে অফার দিয়ে এবং আপনি প্রপার গিগ যদি রেডি করে রাখতে পারেন, তাহলে মূলত কাজ পাওয়ার পসিবিলিটিটা খুব বেড়ে যায় প্রথম প্রথম। প্রথমে যখন আপনি কাজ পেয়ে যাচ্ছেন, তখন মূলত আপনি হয়তোবা দেখা গেছে আপনি প্রথম একটা বা দেখা গেছে 3-4টা কাজ পেয়ে গেলেন। একটু ভালো প্রজেক্ট যদি পেয়ে যান, তাহলে আপনি মনে করেন যে ভালো বলতে কি আপনার ধরেন অ্যারাউন্ড যদি মানে 80, 100, 120 ডলারের যদি কোনো কাজ পেয়ে যান, তখন আপনার গিগটা উপরে উঠবে এবং এই গিগ অটোমেটিকলি উপরে উঠবে, আপনাকে আলাদা করে র্যাঙ্ক করতে হবে না। আমি একটা অনেকে হয়তোবা আমাদের, হ্যাঁ র্যাঙ্ক করা অবশ্যই দরকার, আমি র্যাঙ্ক করাকে বাদ দিয়ে দিতে বলছি না, র্যাঙ্ক করা অবশ্যই দরকার। কিন্তু আপনার আমরা করি কি ম্যাক্সিমাম যারা যারা করে আমরা মূলত গিগ র্যাঙ্ক করার পিছনে অনেক বেশি টাইম স্পেন্ড করে ফেলি। কিন্তু আমরা হয়তোবা ওই যে হয়তোবা কাজ পাওয়ার জন্য যে একটু হয়তোবা দৌড়া মানে ইয়ে করতে হবে, আম, বেশ কিছু জায়গায় শুধুমাত্র ফাইবারের উপরেই যে জোর দিব তা না। এমন দেখা গেছে যে এমনও হয় যে আমরা ফেসবুকে অনেক গ্রুপ আছে যেগুলোতে হয়তোবা দেখা গেছে এর নাম কি হয়তোবা ফাইবারের প্রজেক্ট রিলেটেড অনেক গ্রুপ পাবেন, ফাইবারের রিলেটেড ফ্রিল্যান্সারদের বেশ কয়েকটা গ্রুপ পাবেন, সেখানে দেখা যায় ওইখানেও কিন্তু এরকম প্রজেক্ট ডিল হয় এবং সেটা আপনার ফাইবারের থ্রোতেই দেওয়া নেওয়া হয়। কি রকম, আমি যেমন একটা উদাহরণ দেই, সাপোজ আমি জাস্ট আমার রানিং ব্যাচের একটা উদাহরণ দেই। আমার রানিং অথবা এই যে বিকালে মানে ইভিনিং ব্যাচে সেইখানে নর্মালি একজন ছেলে আছে, যে আসলে উম, খুব মানে এতদিন পর্যন্ত খুব স্ট্রেসে ছিল, কজ তার কোনো অর্ডার আসছে না। হ্যাঁ তার স্কিল অনেক, কিন্তু সে কোনো অর্ডার পাচ্ছিল না। তো হঠাৎ করে সে মাত্র $5 একটা প্রজেক্ট পেয়েছে, হুট করে একদম সাডেন মোমেন্টে, সে নিজেও এক্সপেক্ট করে নাই সেটা পাবে। তো $5 একটা প্রজেক্ট পেলো। এবং যদিও যেটা হচ্ছে যে আমি যদিও মনে করি প্রজেক্টটা সে জোড়াতালি করে কমপ্লিট করছে, কিন্তু কেন জানি বায়ার খুব খুশি হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, বায়ার তাকে $5 প্রজেক্টের পরে তাকে আবার $15 একটা প্রজেক্ট দিল, সেটাও খুব খুশি। খুশি হওয়ার পর সে মানে হঠাৎ করে, জানি না আমি নিজেও অবাক হয়ে গেছি, যে ছেলে গত 3 দিন আগেও সে খুবই ডিপ্রেশনে ছিল, আমাকে বারবার বলতো ভাই আমি কি কাজ হবে না নাকি, এরকম করে অনেক ডিপ্রেশনে ছিল। সে গত 3 দিন আগে একটা প্রজেক্ট পেলো $5, কালকে তার দ্বিতীয় প্রজেক্ট হলো, আজকে তার এখানে এখন 4টা প্রজেক্ট রানিং আছে, মানে রানিং আছে, 2টা অলরেডি সাবমিট করা আছে, আরো 4টা রানিং আছে। আমি নিজে বলতেছি মানে ওকে আমি বলতেছি, ও আমাকে বলে ভাই এখন কি অর্ডার ক্যান্সেল করে দিব নাকি আমি, এরকম। তা আমি বললাম ভাই অর্ডার ক্যান্সেল করার দরকার নাই, আপনি দরকার হইলে আপনি যেটা কমপ্লিট করতে পারতেছেন না সেই প্রজেক্টটা অন্য কাউকে দিয়ে করান, তারও রিভিউ হয়ে গেল, আপনারও রিভিউ হয়ে গেল। তো এইরকম করে যারা দেখবেন লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, যাদের প্রতিদিন দেখবেন, আমরা অনেক ইয়েতে দেখি অনেকের দেখা গেছে প্রোফাইল যখন খুঁজতে যাই তখন গিয়ে দেখি যে 24 ইন কিউ, 31 ইন কিউ, তারপর হয়তো দেখা গেছে 14 ইন কিউ। তার মানে কি আপনি নিজে চিন্তা করেন তারা কি আসলে 14টা প্রজেক্ট একসাথে রান মানে করা কি আপনার পক্ষে সম্ভব? কিন্তু তারা করতেছে, কিভাবে করতেছে? তারা আসলে ওই প্রজেক্ট কারো না কারো মাধ্যমে কাউকে দিয়ে করায় নিচ্ছে, তাদেরকেও সে রিভিউ দিচ্ছে, হয়তোবা দেখা গেছে সে $50 একটা প্রজেক্ট পেলো, কিন্তু সে কাউকে দিয়ে $30 একটা প্রজেক্ট করায় নিল, এবং সে এখানে হয়তোবা দেখা গেছে সে পাইতেছে $40, সে পাইতেছে $24, দুইজনেই রিভিউ পেয়ে গেল। এভাবে কাজ করায় নেয়। তো আমাদের এই জিনিসটা হয় কি, বিভিন্ন ফেসবুক গ্রুপ, বিভিন্ন এখানে আমাদের নিজেদেরকেও দৌড়াইতে হবে, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপগুলো আমি হয়তো কয়েকটা লিঙ্ক দিব, আপনারা ওইখানেও জয়েন করতে পারেন, সেগুলোতে হয়তো বা আমরা দেখবেন যে প্রচুর পরিমাণে এরকম কাজ শেয়ার করা হয়, সেখানে আপনি সেগুলোর থ্রোতেও আপনাকে কাজ আনতে হবে। আমার কথাটা কি বুঝাতে পারছি? সেখানে ওদেরকে নক করতে হবে, ওদের সাথে কথা বলতে হবে, কথা বলে কাজ আপনাকে আনতে হবে। এখন এটা কতদিন পর্যন্ত করবেন? আমি গত ক্লাসে বলছি ভাই 10টা অর্ডার পাওয়া পর্যন্ত আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, অ্যাটলিস্ট 10টা অর্ডার পেয়ে গেলে দেন আপনার পরিশ্রমও আস্তে আস্তে কমতে থাকবে, এদিকে কাজও আস্তে আস্তে বাড়তে থাকবে, সোজা বাংলা কথায়। তো আপনার মূলত ফাইবারে দেখা গেছে আপনার মনে করেন যে আমরা হয়তোবা ইমপ্রেশনের পিছনে অনেক দৌড়াইতেছি, র্যাঙ্কের পিছনে অনেক দৌড়াইতেছি, কিন্তু আলটিমেটলি যখন কাজ আসবে তখন কিন্তু আপনি আপনার ইমপ্রেশন দেখারও টাইম পাবেন না, আপনার র্যাঙ্ক কোন অবস্থায় আছে না আছে সেটা দেখারও টাইম পাবেন না, আপনার তখন খালি মাথায় একটাই টেনশন থাকবে, আমার অর্ডার যেন ক্যান্সেল না হয়। ক্লিয়ার?
সবাই এভাবে চুপ করে থাকলে কিভাবে হবে? না স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা। জি স্যার, জি স্যার। তো আপনি একটা জিনিস হচ্ছে, আমরা মোটামুটি যেটা বলতেছিলাম, একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেখানে মনে করেন যেটা করবেন যে হয়তোবা আম, আমি এটাও প্রেফার করি না যে আপনি, হ্যাঁ হইতে পারে যে, কারণ 5টা আলাদা আলাদা ওয়ার্ড ফাইলে 5টা গিগ কপি করে এনে রেখে দিলেন। ধরলাম 5 জনের আপনি রিভিউ করলেন, সেটা 5 জনের গিগটা কপি করে এনে আলাদা আলাদা ওয়ার্ড ফাইল কিংবা টেক্সট ফাইল হিসেবে রাখলেন। রেখে নিজে একটা ওয়ার্ড ফাইলে নিজের গিগটা আগে রেডি করতেছেন। নিজের গিগটা যখন রেডি করতে যাবেন, তখন আর কি দেখবেন যে ওইখানে কে কিভাবে ইমপ্রেস করছে, আপনি কিভাবে ইমপ্রেস করতে পারেন, সেভাবে নিজের মতো করে আগে লিখবেন। লিখে আমি এটা দিচ্ছি যে আমি হয়তোবা আপনাকে লিস্ট দিচ্ছি কয়টা, 10টার। 10টার মধ্যে আমি হয়তোবা আগামীকালকে আগে আমি একটা ফর্ম দিব, সেটা ফর্মটা আগে ফিল আপ করবেন আগামীকাল। কাইন্ডলি সন্ধ্যার মধ্যে ফিল আপ করেন, অ্যাটলিস্ট 6টার মধ্যে। তাহলে আমি হয়তো 6টার পরে গিয়ে আপনাদের ওইটা চেক করতে পারবো। তো ওইটা যখন ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আমি হয়তোবা আপনাদের যেটা হচ্ছে যে ইয়ের ব্যাপারে আপনার তখন গিয়ে দিয়ে বুঝতে পারবো কার কিরকম অবস্থা আছে না আছে, সেই অনুযায়ী আমি হয়তো আপনাদেরকে হয়তো ইন্ডিভিজুয়ালি পার্সন বাই পার্সন হয়তোবা কিছু বলতে পারবো। আর তার এখানে নিজেরা 10টার মধ্যে থেকে যে কোনো 7টা চুজ করে রাখেন। চুজ করে সেই 7টার মধ্যে 7টা গিগ রেডি করতে হবে, এটা মাথায় রাখেন। আচ্ছা, আমি স্যার, বলেন। স্যার, জি বলেন। আমার গিগ করছিলাম 5টা। তো 5টা গিগের ভিতরে মানে ফার্স্টে একটু ইমপ্রেশন বাড়ছিল, এখন ইমপ্রেশন মানে ভয়াবহ খারাপ। তা আমি কি স্যার গিগ গুলো সবগুলো ডিলিট করে আবার নতুন করে গিগ করলে কি কোনো সমস্যা হবে কিনা? যদি কোনো গিগ যদি আপনার ইয়ে না হয়, অর্ডার না আসে, তাহলে আপনি গিগ যত খুশি ডিলিট করেন, কোনো সমস্যা নাই। কিন্তু গিগে যদি একটা যদিও রিভিউ পড়ে, তাহলে আপনি, আমি বলি যে সেটা ডিলিট করার কোনো দরকার নাই। এবং গিগে যদি রিভিউ পড়ে, রিভিউ পড়ার পর কখনোই গিগের কোনো কিছু হিউজ কোনো চেঞ্জ কখনোই করবেন না, ঠিক আছে? স্যার, স্যার রিভিউ তো নাই, ক্লিকই নাই, রিভিউ থাকবে। আচ্ছা, আপনি মোটামুটি তাহলে ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আমি জি স্যার। আপনাদের মূলত ব্যাপারটা হচ্ছে, আমি কালকে ফর্মটা নিব শুধুমাত্র আপনাদের ফাইবার গিগ লিংকের। তো যদি গিগ লিংক দিয়ে থাকেন, মানে ফাইবার প্রোফাইল লিংকে যদি দিয়ে থাকেন, তাহলে মনে করেন যে কয়দিন আমি আছি আপনাদের এইখানে, আমি মাস্ট বি আপনারা মনে করেন প্রত্যেকে একটা টাইম ফিক্সড করবেন, যেই টাইমটাতে আমি হোয়াটসঅ্যাপ এরকম আহ, মনে করেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে এরকম মনমরা দেখতে চাই না। প্রত্যেককে আমি হোয়াটসঅ্যাপে যেমন কালকে শুধুমাত্র 3টা মেসেজ, আজকে আবার একটা 3 থেকে 3টা মেসেজ, প্রত্যেকে একটা করে গিগ ওপেন করবেন। ধরেন সাপোজ এখানে একজন গিগ ওপেন করছেন, ধরলাম সেটা কাকে যদি ধরলাম শরফুদ্দিন সিয়াম ভাই, উনি গিগ ওপেন করছেন। ওনার দায়িত্ব থাকবে হোয়াটসঅ্যাপে আমি সহ আরো 27 জন মানুষ আছে, প্রত্যেকে দিয়ে গিগ ভিজিট করে নেওয়া নিজে থেকে। হ্যাঁ, বলবেন যে ভাই প্রত্যেককে বলাটা খারাপ দেখায়, বলবেন ভাই এটা আপনার স্বার্থ। প্রত্যেকে দিয়ে গিগ ভিজিট করে নেওয়া, গিগ ভিজিট করে সেখানে আপনার যে লাইক যেটা আছে, যে লাভ একটা চিহ্ন আছে, যে সেটা সেটা ক্লিক করায় নেওয়া, আপনার প্রোফাইলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করায় নেওয়া। প্রত্যেকের দায়িত্ব থাকবে একজন যেন প্রতিদিন আপনারা একে আরেকজনের, মানে ব্যাপারটা হচ্ছে ঘর থেকেই যেন আপনার গিগ মার্কেটিংটা শুরু হয়। বুঝাতে পারছি? প্রত্যেকে গিগে ঢুকবেন, এটা আপনার জি স্যার, স্বার্থে, অন্যের আরেকটা স্বার্থে। ব্যাপার জি বলেন। স্যার, আমার ফাইবার লিঙ্কটা মানে গিগের লিঙ্ক কি ফেসবুকে শেয়ার করতে পারবো স্যার? হ্যাঁ, শেয়ার করতে পারবেন, তবে কোনো শর্টকাটের মাধ্যমে না। আমরা অনেকেই করি কি, হয়তোবা দেখা জি স্যার। গেছে, cause আমরা এটা যেটা বলি যে হয়তোবা আমরা এটা করি যে মনে করেন যে ধরেন এরকম হয় যে, যেটা আমরা কালকেও বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের অনেকে, ভাইয়া শুনেছিলাম যে ফেসবুকের লিঙ্ক বেশি শেয়ার করলে অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। হ্যাঁ, আমি আপনার কথাটা আসতেছি, যে মনে করেন যে দেখা গেছে আপনার এরকম যদি হয়, অনেক জায়গায় আপনি হয়তো একটা শর্টকাট প্রোভাইড করলে মানুষ না বুঝে কিন্তু শর্টকাটটাতে ঢুকে। তখন শর্টকাটে ঢুকলে কিন্তু সে হয়তো ঢুকে, সে বুঝলে এটা কোথায় চলে আসলাম, তো সে আবার বের হয়ে গেল, কিন্তু আপনার মূলত ওইখানে ঢুকলেও আপনার তো লাভ হচ্ছে। এই জন্য অনেকে শর্টকাট প্রোভাইড করে। কিন্তু আপনি যে ফাইবার লিখে দেন, তাহলে হবে কি, সে অনেকে বুঝে যাবে, এটা তো কারো ফাইবারের গিগ লিঙ্ক,
তাহলে এখানে ঢোকার দরকার নাই। কিন্তু শর্টকাটে কিন্তু এরকম রিস্ক থাকে না। কিন্তু শর্টকাট যখন প্রোভাইড করবেন তখন নর্মালি হয় কি, মানে বর্তমানে ফেসবুক শর্টকাটের থ্রুতে কোনো লিঙ্ক আপনাকে কমেন্ট সেকশনে দিতে অ্যালাউ করে না। ঠিক আছে, আপনি খেয়াল করে দেখবেন শর্টকাট যদি প্রোভাইড করেন তাহলে এখানে লেখাই আসবে, আবার কমিউনিটি স্ট্যান্ডার্ড না এরকম কি কি একটা জন্য নোটিশ এসে আপনার কমেন্টটাকে কিন্তু তারা ডিসেবল করে দেয়। এখন যেটা কথা হইতেছে যে আপনি, ও হ্যাঁ, মাত্রা যেহেতু আমি এরকম আপনার ইয়ে দেওয়া কি বলে আপনার ফেসবুকে লিংক প্রোভাইড করাটা হচ্ছে একটা স্প্যামিং এর পর্যায়ে পড়ে। সো আপনাকে এটা আইডি ডিসেবল হওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে। তো আমার এক্ষেত্রে আমার নিজের পরামর্শ, ভাই তাহলে একটা ছোট কাজ করবেন, কষ্ট করে 5টা মিনিট স্পেন্ড করে একটা ফেক আইডি খুলে ফেলবেন। আপনার নাম দিয়ে খুলেন, কোনো সমস্যা নাই, আপনার নাম না দিয়ে খুলেন সেটাতেও কোনো সমস্যা নাই। ফেক আইডি থেকে বিভিন্ন গ্রুপে জয়েন হওয়া ট্রাই করবেন প্রথম 2 থেকে 3 দিন। তারপর বিভিন্ন সেলিব্রিটির পেজে গিয়ে আপনি লিঙ্ক প্রোভাইড করেন, সেখানেও প্রবলেম নাই। ফেসবুক দেখা গেছে যে এক সেলিব্রিটির এক পোস্টে ধরলাম সাপোজ আপনি গেলেন কাউকে টার্গেট করলেন আজকে শুধুমাত্র মেসেঞ্জারের ফ্রেন্ডদের যদি লিঙ্ক দিই কোনো সমস্যা নাই, তাহলে তো এখানে ফ্রেন্ড মেসেঞ্জারে এখানে ফুল পারমিশন দেওয়া আছে। বাট আপনার ফেসবুকে আর কি এরকম লিঙ্ক শেয়ার করাটা বেশ কিছু প্রবলেম ফেস করবেন। প্রবলেম নাম্বার 1, সেখানে আপনি ধরেন সাপোজ আপনি মনে করলেন, আমি মনে করি যে কাইন্ডলি সবাই, আমি কালকেও বলছিলাম যে আমার জায়গা মতো যদি যাই সেক্ষেত্রে আমার ইমপ্রেশন, মানে ইমপ্রেশনটা এত বেশি হবে না, কিন্তু কাজের ইমপ্রেশন পড়তে পারে, মানে ক্লিক পড়তে পারে জায়গা মতো। মানে আমি আমার মানে যেই কাজ করি, আমি হয়তো হয়তো দেখা গেছে আপনার মনে করেন যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কোনো কাজ করতেছি, তো সেই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জাতীয় কোনো গ্রুপে যদি যাই তাহলে সেখানে দেখা গেছে যে আপনার কমেন্ট পড়ে হয়তো বা কয়টা, একটা পোস্টে কমেন্ট পড়ে হয়তো বড় জোর 70 থেকে 80টা, সেখানে যদি আপনি দেন তাহলে এখানে মনে করেন বড়জোর 2 থেকে 3টা ইমপ্রেশন পাইতে পারেন আপনি। কিন্তু আপনি মনে করেন যে যদি মানে এলোমেলো জায়গায় যদি দেন, ধরলাম আমি সাপোজ সেলিব্রিটি কে ধরলাম যে কোনো একটা ফুটবলারকে যদি ধরেন সবচেয়ে বেশি কমেন্ট পড়ে ওই সব জায়গায়, ধরেন ক্রিস্টিয়ানো রোনালদো ধরলাম, ক্রিস্টিয়ানো লিওনেল মেসি দুইটাই ধরলাম কারণ এখানে ওকে, এদের যদি পেজে গিয়ে আপনি যদি পোস্ট করেন তাহলে দেখবেন মুহূর্তে কিন্তু অনেক কমেন্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়ার পসিবিলিটিও কিন্তু অনেক বেশি থাকে। আপনি ওই সব জায়গায় যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু প্রচুর কমেন্ট করেন তাহলে প্রচুর ইমপ্রেশন বাড়বে। তো আপনি ওই জায়গায় গিয়ে দেখা গেছে এখানে বর্তমানে ফেসবুকের যে রুলস এন্ড রেগুলেশন আছে সেই হিসাবে আপনি আপনি হয়তো কপি করে রাখছেন আপনার ফাইবার গিগ লিঙ্কটা, জাস্ট কপি করে রাখছেন, আপনি ওইখানে গিয়ে পোস্ট করলেন, পোস্ট করার পরে আপনি চাইলেন যে ওনারই হয়তো দেখা যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোরই আরেকটা পোস্টে আপনি কমেন্ট করতে যাবেন, তখন কিন্তু আপনাকে মানে ওইটা কিন্তু কমেন্টটা অ্যালাউ করবে না। কারণ সে তারাই বলে দিবে যে একই লিঙ্ক বার সব জায়গায় এটাকে তারা স্প্যাম হিসেবে ধরে নেবে, একই মেসেজ সব জায়গায় দেওয়া, একই কমেন্ট সব জায়গায় দেওয়াটাকে স্প্যাম হিসেবে ধরে নেবে। তো আপনি এখানে কি করলেন, ক্লিক হেয়ার লিখে একটা দিলেন, আরেকটাতে হেয়ারটা কেটে দিয়ে ক্লিক লিখে আরেকটাতে দিলেন। এভাবে যদি দেন তাহলে কিন্তু আর সেটা আর একই থাকলো না। মানে ফেসবুক যতই আটকাক না কেন আপনি এভাবে করতে পারেন। হ্যাঁ, এভাবে করবেন প্রতিদিন। হ্যাঁ, ইচ্ছা মতো বাই নাও যেটা লেখেন সমস্যা নেই, লিঙ্কের আগে পরে খালি টেক্সটটা চেঞ্জ করে দিন। এখন প্রতিদিন একটা যেটা হচ্ছে যে আপনি যদি একদিনে যদি 100-200টা যদি দিয়ে দেন, ঠিক এইভাবে দেওয়ার দরকার নাই। আপনি শুধুমাত্র জায়গা মতো মানে মতো হয়তো বা দেখা যাচ্ছে কিছু কিছু পাবলিককে আপনি যেহেতু ফেক অ্যাকাউন্টে মনে করেন আপনার ফ্রেন্ড রাখতে চাইলে রাখতে পারেন। কিন্তু আমি যেটা মনে করি যে হয়তোবা কিছু মানে দেখা গেছে কিছু যদি সেলিব্রিটি যেগুলো যেখানে প্রচুর কমেন্ট হয় সেরকম কাউকে যদি আপনি লাইক দিয়ে রাখেন বা ফলো দিয়ে রাখেন, তারা যখন পোস্ট করতেছে আপনি সেখানে যে দিয়ে দেন, তাহলে আপনার প্রতিদিনের কাজটা কিন্তু সহজ হয়ে যায়, কারণ অটোমেটিকলি আপনার নিউজ ফিডে ওইগুলো আসবে, আপনি সেগুলো থেকে কমেন্ট পেস্ট মানে ওইগুলোতে কপি পেস্ট করে দিলেন। তো এক্ষেত্রে হবে কি যে আপনি মনে করেন অন এভারেজ প্রতিদিন হয়তো বা একটা লিমিট পর্যন্ত আপনি ওইখানে কপি মানে এভাবে মার্কেটিং করেন, কোনো সমস্যা নেই। ফেসবুকের থ্রোতে, টুইটারের থ্রোতে, আপনার মনে করেন লিঙ্কডইনের থ্রোতে, গুগল প্লাসের থ্রোতে, আপনার এভাবে আপনি বিভিন্ন জায়গায় করতে পারেন। এভাবে যদি কাজ করেন, আরো একটা ছোট একটা কাজ আছে যে মনে স্যার করেন কিছু জিনিস গুগল প্লাস অফ, হ্যাঁ, হ্যাঁ আপাতত স্যার অফ গুগল প্লাস অফ আছে। অফ আছে। আরেকটা যেই কাজটা করতে পারেন যে মোটামুটি অনেকে হয়তো বা ইউটিউবে যদি বর্তমানে যদিও শেষ পর্যায়ে
তো অনেকে হয়তো বা মনে করেন বিভিন্ন লাইভ ভিডিও দেখেন, গুগল ইউটিউবে কিন্তু করা যায়। বাট সেক্ষেত্রে আপনার নিজের একটা নর্মালি লাইভ ভিডিওগুলোতে যদি আপনি কমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার নর্মালি হয়তো লাইভ ভিডিও এলোমেলো অনেক ভিডিও চলে, অনেক কমেন্ট চলে, সেখানেও আপনি হয়তো ভিডিও চলতেছে, আপনি ওইখানে কোনো রেস্ট্রিকশন নেই, আপনি শুধু সোজাসুজি কমেন্ট করতে যাইতেছেন, কমেন্ট করেই যাইতেছেন, কোনো সমস্যা হবে না। আপনি হয়তো বা ভিডিও দেখতেছেন, জাস্ট কন্ট্রোল ভি করবে, কন্ট্রোল ভি ইন্টার করতে থাকেন, কোনো সমস্যা নেই, এটা একটা। আর সেই ক্ষেত্রে আমি যেটা বলি যে, কিন্তু সেক্ষেত্রে আপনার মানে ওইখানে একটা ছোট একটা সমস্যা দেখবেন, সেখানে আপনার ইয়ে যাবে, আপনার কি বলে, আপনার নামে একটা চ্যানেল থাকতে হবে, আদারওয়াইজ আপনি এখানে কমেন্ট করতে পারেন না লাইভ ভিডিওতে, যত সময় আমরা যতদূর জানি। তো এটা। আর ফেসবুকে হইতেছে কি, মাত্রাতিরিক্ত যদি করেন, যেটা আমি বলছি, একটু বেশি মাত্রা, মানে সবকিছু একটা লিমিটের মধ্যে থাকা ভালো। যেমন আমি যেটা বলি যে, আমি শুরুতে সবাইকে বলি প্রতিদিন 40টার বেশি কমেন্ট করার দরকার নেই। 40টার বেশি 40টার বেশি কমেন্ট করার দরকার নেই। এই অবস্থায় রাখলে আপনার মোটামুটি আম, ইয়েতে ফেসবুক আইডি ডিসেবল হওয়ার পসিবিলিটি কম থাকে। আর এই ক্ষেত্রে যদি বড়জোর সে করতে পারে, একদিন আপনাকে কমেন্ট অফ করে দিবে। কমেন্ট অফ করে দিলে সেখানেও আপনাদের মোটামুটি আম, ওইখান থেকে একদিন, তো একদিনের পর কি আপনি বুঝবেন যে না, আপনার একটু বেশি হয়ে গেছে, ওকে ফাইন, আপনি একটু তাহলে ওইটার ক্ষেত্রে একটু নিজেকে মনে করেন আর একটু কম করে, কোন দরকার 30টা 35টা এভাবে করে করতে পারেন। তো এটা হচ্ছে জাস্ট আপনার মার্কেটিং একটু অন্যরকম, সেটা হচ্ছে আপনার ইমপ্রেশন বাড়ানোর জন্য। ইমপ্রেশনটা কখন কাজ করবে, যখন আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, বায়ার রিকোয়েস্টের যাতে সে বায়ার রিকোয়েস্ট যখন চেক করতে যাবে, তখন যেন আপনার এমনিতে বায়ার রিকোয়েস্ট, বায়াররা যদি বসে থাকে, অফার যখন পাঠাবেন, সে যদি বসে কাজ কমপ্লিট, মানে আমি হয়তো বা এই মোমেন্টে একটা বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমাদের এই তাদের ধারণা থাকে আমি পাঠাচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না, ফাইবার এটা অ্যাপ্রুভ করার সাথে সাথে আমি যে বড়জোর 10 থেকে মানে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে বসে যাবতীয় কাজ করে আমি হয়তো বা চলে যাব, আমি আমার জায়গায় চলে যাব, তাকে অর্ডার দিয়ে দিব। এরকম যদি হয়, সেটা যদি মনে করেন বায়ার যদি বসে থাকে যে হ্যাঁ আমার ফাইবার এখনই অ্যাপ্রুভ করবে, আমি অ্যাপ্রুভ করা মাত্রই আমি কাজ দিয়ে চলে যাব, ওকে ফাইন। এই সমস্ত ক্ষেত্রে হইতেছে কি, যে মানে যে হয়তোবা দেখা গেছে আপনি তার কাছে যেটা, যে যত দেরিতে করতেছে, মানে সে তত পিছায় পড়তেছে, মানে সে তো আপনার কাছে যতগুলো আসতেছে সেই হিসাব করে সে কাউন্ট করতেছে। বাট এখন এরকম যদি হয় যে বায়ার হয়তোবা এখন দিয়ে গেল, বায়ার রিকোয়েস্ট দিয়ে গেল, সে 8 ঘন্টা বা 9 ঘন্টা পর, বা সে বায়ার রিকোয়েস্ট দিয়ে ঘুমাই গেল, সকালে উঠে সে চেক করবে, এরকম যদি হয়, তখন যেন, যে সে যখন চেক করতেছে, তখন যেন আপনার যে ওইটা যে যে লিস্টে তার কাছে আসবে, মানে বায়ার যখন চেক করতে যাবে, তো যে 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 অফারগুলো সেন্ড করা হয়েছে, সেখানে যেন আপনার গিকটা যেন একটু উপরে থাকে, এটার জন্য ইমপ্রেশনটা একটু কাজ করে। এছাড়া মনে করেন যে মোটামুটি, আর একটা হচ্ছে ইমপ্রেশন যদি ভালো থাকে তাহলে বায়ার রিকোয়েস্ট একটু বেশি পাবেন। আম, আর ইমপ্রেশন যদি একটু ডাউন থাকে, বায়ার রিকোয়েস্ট একটু কম পাবেন। সো এই হিসাব করে আমাদের ইমপ্রেশনটা বাড়ানোর জন্য এত মানে দৌড়াদৌড়ি করতে হয়। বাট একবার, মানে আমি বলতেছি, কতবার 5 থেকে 10টা কাজ পাওয়ার পর এটা নিয়ে আপনার এত দৌড়াদৌড়ি করতে হবে না। হ্যাঁ, দৌড়াদৌড়ি কখন করতে হবে, আপনি 5 থেকে 10টা কাজ পাওয়ার পর যদি মনে করেন দেখা গেছে আপনি 3টা গিগ দিয়ে 5 থেকে 10টা কাজ পাইছেন, আপনি আরো 4টা গিগ যে রেডি করতে যাচ্ছেন, সেই 4টা গিগের হয়তো বা ওই 4টা গিগের ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনাকে একটু মার্কেটিং করতে হবে। বাট কোনো গিগ যখন আপনার কাজ পেয়ে যাবে, রিভিউ অন হয়ে যাবে, তখন আসলে আপনার এরকম মার্কেটিং করার আর কোনো দরকার পড়ে না, আপনি অটোমেটিকলি আপনার কাজ চলতে থাকবে। বুঝতে পারছি? জি স্যার। তো এখন আপনাদের যেটা হইতেছে যে, আমি মনে করেন যেটা হচ্ছে, আমি একটা ফর্ম রেডি করব। আমি আবারও বলছি, ফর্মটা মূলত শুধুমাত্র আপনার ফাইবারে ইনফরমেশন নেওয়ার জন্য। তো প্রত্যেকে কাইন্ডলি কালকে সন্ধ্যা 6টার মধ্যে, আমি হয়তো বা আজকে রাত 12টার মধ্যে ফর্মটা ওইখানে আপনার ওই ক্লাসরুমেই আমি আপলোড করে দিব, হোয়াটসঅ্যাপেও সেটা লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা কালকে 6টার মধ্যে কাইন্ডলি একটু নিজ দায়িত্বে ফর্মটা ফিল আপ করে দিয়েন। আমি তাহলে অ্যাটলিস্ট 6টা থেকে, আমার ক্লাস শেষ হয় এটা 5টায়, আমি মোটামুটি 6টা থেকে ফ্রি থাকবো, 6টা থেকে 8:30 পর্যন্ত আমি আপনাদের প্রোফাইলগুলো চেক করতে পারবো। আর কোনটা কি অবস্থা না অবস্থা সেটা চেক করতে পারবো। আর যারা ইলাস্ট্রেটরে আপনার মনে করেন যে দক্ষ, তারা আপনার ইলাস্ট্রেটর দিয়ে বানান, কোনো সমস্যা নেই। যারা ক্যানভাতে দক্ষ, মানে ইলাস্ট্রেটরে দক্ষ না, ফটোশপে দক্ষ, তারা ফটোশপ দিয়ে বানান, সেখানেও কোনো সমস্যা নেই। যারা এই দুইটা কোনোটাই জানেন, তারা ক্যানভা দিয়ে বানান, সেখানে আমি ওইটাই বলি যে ক্যানভা দিয়ে বানাইতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখেন, কোনো
গুগলের কোনো ছবি হুবহু যেন আপনার ইয়েতে না যায়, কি বলে, আপনি কোন একটা ছবি নিয়ে পুরোপুরি ছবিটা কোনো চেঞ্জ করলেন না, পুরো ছবির 80%ই সেম থাকলো, আপনি জাস্ট হালকা পাতলা কিছু করলেন, এইভাবে যেন আপনার ফাইবারে না যায়। আপনি হয়তোবা এরকম করতে পারেন। আমি এই জন্য সবসময় প্রেফার করি যে যখন ইলাস্ট্রেটর ভালো হলে আপনি বিভিন্ন ভেক্টর নিয়ে বিভিন্ন কাজ করতে পারেন। যদি না হয় তাহলে আপনি ক্যানভাতে বিভিন্ন ভেক্টর নিয়ে কাজ করতে পারেন, সেগুলো নিয়ে কাজ করে হইলেও যেন দেন। আর যেটা হচ্ছে, যদি ক্যানভা প্রো যদি আপনার সমস্যা হয়, আমি একটা ছোট্ট একটা বুদ্ধি দিই। ক্যানভা প্রো কিন্তু আপনি সবসময় যখন ক্যানভা একটা নতুন জিমেইল দিয়ে খোলা হয় তখন কিন্তু আপনাকে 30 দিনের ফ্রি ট্রায়াল দেয়, ঠিক আছে? 30 দিনের ফ্রি ট্রায়াল দিতে গেলে হয়তোবা তারা আপনার ইয়ে চাবে, আপনার মনে করেন যে খুব সম্ভবত পেমেন্ট মেথড চাই স্যার। পেমেন্ট মেথড চায়। ফেক পেমেন্ট মেথড দিয়েও 30 দিনের ফ্রি ট্রায়াল নেওয়া যায়, ঠিক আছে? তো আপনারা ওইভাবেও নিতে পারেন। আর কেউ যদি ক্যানভা প্রো যদি কারো মানে আমার মনে হয় যে এই ক্যানভা নর্মালি ফ্রি, আর এটাতে খুব যে হ্যাঁ কিছু জিনিস অবশ্যই হয় যে ক্যানভা ফ্রিতে আপনি নর্মালি দেখা গেছে যে জিনিসটা পাবেন না সেটা হচ্ছে আপনার ওই যে কোনো কিছু যখন কাজ ডিজাইন হয়ে গেল আপনি ডাউনলোড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় না স্যার। ট্রান্সপারেন্ট, যেটা ট্রান্সপারেন্সিটা আপনি ঠিক করতে পারেন না, বাট আপনি প্রোতে যখন ক্যানভা প্রোতে সেটা ট্রান্সপারেন্ট করতে পারেন। বেশ কিছু ভালো, বেশ ভালোই কিছু ফিচার আছে ক্যানভা প্রোতে। তো আপনাদের যেটা ভালো লাগে, কজ আমি নিজেও ইলাস্ট্রেটর কিংবা ফটোশপে এতটা দক্ষ না, সো আমি নিজেও ক্যানভা প্রো ইউজ করি। হ্যাঁ, একটু চোরামি ভাবে যে দেখা গেছে মোটামুটি যখন যে সময় ক্যানভা প্রো বেশি ইউজ করতে হয় সেই সময়টুকুতে হয়তো দেখা গেছে আমার মোটামুটি প্রত্যেকেরই হয়তো ইমেল অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয় না, ইমেল অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করে সেটা দিয়ে কাজ করে নিতে পারি, কোনো সমস্যা হয় না, ঠিক আছে? ইমেইল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট এক একবার এক এক অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করবেন, মোটামুটি 30 দিন করে চালাবেন, সমস্যা হবে না। আর আচ্ছা, এটা কি বলতে চাইলাম, আচ্ছা যেই জিনিসটা হচ্ছে, আর আমি যেটা বলছি আপনারা মোটামুটি এখানে কে কোনটাতে, ইভেন আপনার ওই ফর্মের মধ্যেই থাকবে, আপনারা কাইন্ডলি আমি ক্লাসরুমে যে লিস্টটা দিয়ে মানে যে ফাইলটা দিছি সেটা একটু ডাউনলোড করে নেবেন। কে কোনটাতে দক্ষ এরকম ভাবে মানে নিজেরা একটু চুজ করে নেবেন। আমি আসলে আপনাদের প্রত্যেকের অবস্থা এভাবে, তো ধরেন আমি একদম হয়তোবা দেখা গেছে যদি শুরু থেকে আপনাদের সাথে থাকতাম তাহলে আমি এতদিন আপনাদের কে কিরকম সেটা বুঝে যেতে পারতাম, কিন্তু হুট করে 2-1 দিনের মধ্যে আমি তো এভাবে বুঝতে পারবো না, মানে আমাকে বেশ কিছু রিসার্চ করতে হবে আপনাদের উপর। সেই রিসার্চটা করতে হবে আমাকে আপনাদের ইয়ের মধ্য দিয়ে, আপনাদের নর্মালি আপনাদের দেওয়া ইনফরমেশনের উপর দিয়ে, ঠিক আছে? আর আর কি, আচ্ছা, এটা শেয়ার করে কিভাবে ভুলেই তো গেছি। আচ্ছা, আমি আপনাদের মূলত যে ক্লাসের যে ভিডিও যেগুলো হবে সেটা ইউটিউবেও দেওয়া থাকবে, ইউটিউবেই দেওয়া থাকবে, একটা আলাদা প্লে লিস্ট করে দেওয়া হবে। আমি মূলত সেই প্লে লিস্টের লিঙ্ক আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আজকে ক্লাসের ভিডিও আপলোড করার পরে। প্লে লিস্টের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দেবো। প্রতিদিনের ভিডিও মোটামুটি ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আশা করি পেয়ে যাবেন, যদি খুব মেজর সমস্যা না হয়ে থাকে। আপনারাই যেহেতু লাস্ট রাত্রে সবার শেষের ব্যাচ, তো আপনারা মনে করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আর আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার আছে স্যার। আমরা যে থিম মানে থিম বিল্ড করলাম, এই বিল্ড করার পরে আমরা যদি স্যার ওয়ার্ডপ্রেসে থিমটা আর কি রাখতে চাই ফ্রিতে, মানে ফ্রিতে ওই সার্ভিসটা দিব স্যার, এইটা আমাদেরকে রিকোয়ারমেন্টটা যদি একটু বুঝাইতেন তাহলে পরে ভালো হতো। বুঝিনি আমি এখন আপনার কথাটা, ভাই আমি কথাটা বুঝিনি। স্যার মানে আমরা থিম ডেভেলপ করে যদি ওয়ার্ডপ্রেসে যে ফ্রি থিম যেগুলো আছে হুম, অমন ফ্রি থিমে যদি আমরা রাখতে চাই যে আমাদের সার্ভিসটা অনেকে গ্রহণ করুক, স্যার সেটার ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্টটা কি কি করতে হবে সেটা যদি বলতেন স্যার। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের পর আপনি একটা থিম ডেভেলপ করলেন, সেটা নর্মালি আপনি ওয়ার্ডপ্রেসে ফ্রি হিসেবে রাখতে যাচ্ছেন, তাই তো? জি জি স্যার। আচ্ছা,
উম, ওইটাতে আপনার মনে করেন আপনার আচ্ছা আপনার নর্মালি ইভেন ওইটা কি আপনার থিম ফরেস্টে কি ট্রাই করছিলেন রাখার জন্য? স্যার থিম ফরেস্ট হার্ড, মানে আমি ফ্রিতে রাখতে চাইতেছি, কারণ স্যার এটা মানে আমার আর কি আমি যতটুকু একটা কমেন্ট পড়ছিলাম মানে ওয়ার্ডপ্রেস থেকে, যে ওয়ার্ডপ্রেস তো সার্টিফাইড নাই, যেমন শপিফাই সার্টিফাইড আছে, ম্যাজেন্টো সার্টিফাইড আছে, তো ওইটা আর কি যদি রাখা যায় তাহলে ওখান থেকে হয়তো বা সার্টিফিকেশন দেয়। ওয়ার্ডপ্রেস থেকে সার্টিফিকেশন পাইতে যাচ্ছেন, তারপর কি আপনি থিম ফরেস্টে রাখতে যাচ্ছেন? স্যার একটা থিম আর কি ওখানে ফ্রিতে রাখতে চাচ্ছি। আচ্ছা, আমি ওদের পুরো আপনার যাবতীয় আমরা তো নর্মালি ওয়ার্ডপ্রেসে কখনো চিন্তাও করি নাই, তো আচ্ছা যাই হোক, আমি আর কি এটা আমি একটু দেখে আমি আপনাকে জানাবো, কজ আমি এভাবে আমরা নর্মালি সবসময় টার্গেট থেকে আমি আপনার মতো করে অনেস্টলি আমি এভাবে কখনো চিন্তা করি নাই, কজ আমাদের নর্মালি টার্গেটই থাকে হইতেছে যে থিম বানাইলে সেটা যে কোনো এটা ইভেন টেমপ্লেট হোক, এইচটিএমএল টেমপ্লেট হোক, যেটাই হোক না কেন সেটা আগে টার্গেট থাকে থিম ফার্স্টে রাখার জন্য। তো আচ্ছা আমি দেখি ওয়ার্ডপ্রেসের রিকোয়ারমেন্টগুলো আমি আগে দেখি, ওয়ার্ডজি wordpress.org সেটা রিকোয়ারমেন্ট দেখে আমি আপনাকে কালকে বলতে পারবো। ওকে, জি স্যার। আর স্যার গিট সম্বন্ধে স্যার, গিট আর গিট হাব। সম্পর্কে যেটা আমি গতকালকে হ্যাঁ আমি হয়তোবা আপনাকে বলতে পারি, বাট এখানে গিট সম্পর্কে বলতে গেলে অনেকেই হয়তোবা সেখানে কমফোর্ট ফিল নাও করতে পারে। এইটা একটা সমস্যা আছে যে সবাই হয়তোবা গিটের সাথে এত মানে ফ্যামিলিয়ার নাও হতে পারে। স্যার একটা ক্লাস কনসিডার করা যায় না স্যার গিট আর গিট হাবের উপরে? অনলি একটা স্যার। স্যার ভালো হয় কি স্যার যদি স্যার আমরা আগে যে গিগ গুলা কিভাবে তৈরি করব বা কিভাবে আপলোড করব ওইটা এগুলো যদি দেখার পরে একটা ক্লাস লাস্টে যদি রাখতেন ভাইয়ার কথা মতো তাহলে হয়তো ক্লাস শেষ করার পরে আচ্ছা ঠিক আছে, এই শেষ একটা ক্লাস। আচ্ছা ঠিক আছে আমি ওইটা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে আমি ওটা রাখবো ইনশাল্লাহ, দেখি আমি আগে এইখানে আচ্ছা ঠিক আছে রাখবো, দেখি কথা দিলাম তো ইনশাল্লাহ রাখবো এইভাবে আমি, কারণ এইটা হচ্ছে যে আপনাদের এক্সাক্ট আমাকে আসলে যেটা হচ্ছে যে আমি আবারও বলতেছি আমি আসলে খুব ট্রাই করতেছি জানার জন্য যে আমি কতদিন আপনাদের সাথে থাকবো, কারণ কিন্তু আমাকে এরকম কোনো কিছু বলাই হইতেছে না, আমাকে বলা হইতেছে আপনি করে যান, করে মানে খালি এইভাবে বলে যান আপনি রানিং রেখে দেন ওদের আর্নিং এ হেল্প করতে থাকেন এই স্যার আমাদের এটাই ভালো হয় যে মানে টাইম লিমিট না থাকলে, কারণ স্যার না মানে ওটা আপনার ক্ষেত্রে খারাপ হয় সেটা আমি জানি, কিন্তু আমাদের ক্ষেত্রে স্যার ভালো হয়। কারণ স্যার টাইম অ্যাটলিস্ট লিমিট, ইনকাম পর্যন্ত থাকেন স্যার। টাইম লিমিটের ব্যাপারটা হইতেছে কি যে আপনার মনে করেন যে কজ এটা আমার জন্য একটা একটু সংকোচের হয়, কি কারণে কারণ আপনি এখানে যখন 2 ঘন্টা থাকতেছি আপনাদের যে 4 ঘন্টা টাইম, এখানে 2 ঘন্টা থাকা মানে ওদেরকে 3 ঘন্টা করে দেওয়া, মানে একটা ব্যাচকে 3 ঘন্টা একটা ব্যাচকে 3 ঘন্টা, ওইখান থেকে 1 ঘন্টা 1 ঘন্টা কাট করে আপনাদেরকে দিয়ে দেওয়া, এটা ঠিক হ্যাঁ ওই ব্যাচগুলো প্রায় শেষের দিকে বিধায় হয়তো বা এখানে কোনো এখানে মনে করেন ওদের 50টা ক্লাসের জায়গায় এখন আমাকে 53টা করে ক্লাস নিতে হবে, প্লাস এটার পরে আমি তখন গিয়ে এখানে আমার রোলটা কি থাকবে এলইডিপিতে, কিংবা হয়তো বা দেখা গেছে সাপোজ এরকম যদি বলা হয় ঠিক আছে স্যার আপনাদের মানে 20 তারিখ পর্যন্ত ক্লাস, 20 তারিখে পরে গিয়ে আমি হয়তো আপনাকে নতুন কোনো ব্যাচে এনরোল করব সেটা আগামী মাসে, দ্যাট মিনস আমি 10 দিন গ্যাপ পাচ্ছি, আমি আসলে তখন 10 দিন নিজের হয়তোবা কোনো কাজ থাকলে সেগুলো কভার করতে পারি, কারণ আমি আসলে কোনো কিছুই করতে পারতেছি না, নিজের প্ল্যানিং তো বাদ, ঠিক আছে এই জন্য আর কি যে আমাকে যদি একটা বলে দেওয়া থাকে হ্যাঁ এই কয়দিন ক্লাস করানো লাগবে এই কয়দিন এইটা হইতে হইলে সবচেয়ে বেটার হইতো যে ঠিক আছে আমি নিজে অনেক কিছু লাইফ টাইম সার্ভিস, ওরে বাবা লাইফ টাইম সার্ভিস, এটা সম্ভব? আচ্ছা ইনশাআল্লাহ আমাদের স্যার ইনকামটা মানে ইনকাম করার পর যদি থাকেন স্যার মানে ইনশাল্লাহ সকলে চেষ্টা করব, ভালো যেতে একটা ভালো কারণ একটা এখানে জায়গা যদি হচ্ছে কি যেতে আমি পারি তারপরে একটা জিনিস বলে রাখি যে আপনাদের মূলত আমি খুব ট্রাই করব, মানে আমাদের যেটা হচ্ছে যে ব্যাপারটা হইতেছে কি যে ফার্স্টে যেটা হয় কি মানে আমি ট্রাই করব যে আপনাদের যে ওয়ে যেটা আছে যেটা নর্মাল ওয়ে, সেই নর্মাল ওয়ে দিয়ে আপনাদের ইনকাম করা ট্রাই করব, এখানে যদি মনে করেন যে ইনশাল্লাহ চেষ্টা করব এখানে যে কজন আছে 26 যদিও জানি না, আজকে মাত্র 15 জন আছেন, যদিও একজন দেখলাম
একটু আগে চলে গেছে 2 জন। তো সেই হিসাবে বাকি 12 জন এখনো কিন্তু ক্লাসে জয়েন করে নাই। তো এখানে আমি জানি না কার রেসপন্স কতটুকু পাবো। মানুষ আগে আপনারা কি চিনি, চেনার পর গিয়ে তখন আমি এক্সপেক্ট করতে পারি যে এই কয়জন হয়তো আর্নিং করতে পারে। আর কেউ কেউ হয়তো বা দেখা গেছে তাদের স্টিল তাদের দেখা যাচ্ছে তারা রেসপন্স পাচ্ছে না, তখন তাদের জন্য এলইডিপি থেকে একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা সম্পর্কে আমি এখনো বলি নাই, এবং আমি আগে যে জিনিসটা ব্যবস্থা সম্পর্কে বলতে গেলে আগে আপনাদের সাথে পরিচয় হইতে হবে ভালোভাবে। বলেন স্যার, শুনি না, স্যার। এলইডিপি থেকে ব্যবস্থা আছে বলতে কি সেটা আচ্ছা সেটা বলবো আস্তে ধীরে। কারণ এই টাইপের কথাবার্তা আমি যেই রকম আমি নিজে যেরকম ভাবে চলি এই জিনিসটা আমি আসলে সহজে বলতে পারি না। যদিও হ্যাঁ, মোটামুটি আমি যেই জায়গাগুলোতে বলছি অনেক ভয়ে ভয়ে বলছি, এবং তারা ওইটা মোটামুটি পজিটিভলি নিছে। তো ওই ব্যবস্থাটা শুধুমাত্র তখনই আমি চাইতেছি আগে সবাই মানে নর্মাল ওয়েতে বলেন না স্যার, পরে আর ট্রাই করবো না আমি বলি। আচ্ছা, নর্মাল ওয়েতে যাতে আগে আপনারা আর্নিংটা করতে পারেন, যদি না হয় তখন গিয়ে সেই ব্যবস্থাতে আপনাদেরকে হয়তো ইনক্লুড করা হবে। সেটার জন্যই মূলত আমাকে আনা, যে আমি যেন যে কোনো একটা ওয়েতে যেন আপনাদেরকে আর্নিং করায় দিতে পারি। তো সেটা আর কি, যে আপনাদের লিস্ট হয়তো বা আপনাদের মেন্টর ওদেরকে দিছে যে এই কয়জন হয়তো তাদের স্কিল আছে তারা আর্নিং করতে পারে। আমি আবার আপনাদের থেকে একটা লিস্ট তাদেরকে দিব, যে মোটামুটি আমি এরকম এই কয়জনের রেসপন্স ভালো পাইছি, এবং এদের মধ্যে আসলেই এই কয়জনের আর্নিং করার অ্যাবিলিটি অনেক ভালো, এবং তারা শুধুমাত্র কোনো একটা মানে হয়তো ব্যাড প্যাচের কারণে হয়তো বা আর্নিংটা করতে পারতেছে না। এবং আশা করি তারা এই কয়জনের মধ্যে আর্নিং করবে, আর এই কয়জনকে হয়তো আর্নিং করতে গেলে আপনাকে একটু হেল্প করতে হবে। আচ্ছা, এই জিনিসটা তো মোটামুটি এখানে চেষ্টা করব, যদি হ্যাঁ সবাই যে নিজেরা যদি এরকম হয় যে নিজেরা যদি চান তাহলে সবাই আর্নিং করতে পারেন। আর যদি না হয় তাহলে হয়তো বা 2-1 জন ছাড়া মোটামুটি আমি আশা করি এখান থেকে অ্যাটলিস্ট 80% মানুষ আর্নিং করে যাবে এই কয়দিনের মধ্যেই। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, ভাইয়া, জি ভাই বলেন। পোর্টফোলিও সাইট সম্পর্কে যদি একটু বলতেন, নিজস্ব আমাদের যে পোর্টফোলিও সাইট দরকার। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমি গত ক্লাসেও বলছিলাম যে আপনি আপনি নিজে একবার, আমি সবসময় বলি যে সবাইকে, যে আপনি যখন কোনো গিগ রেডি করবেন কিংবা কোনো অফার সেন্ড করবেন, নিজের জায়গা থেকে কখনো ওইটা অফার সেন্ড করবেন না, কিংবা নিজের জায়গা থেকে ওইটা করবেন না। সবসময় চিন্তা করবেন আপনি একজন বায়ার, আপনি ইমপ্রেস করতেছেন, কি করলে আপনি বায়ার হিসেবে ইমপ্রেস হবেন, সেই হিসাবে চিন্তা করলে দেখবেন যে মোটামুটি কাজটা অনেক সহজ হয়ে যাবে। যেমন আপনি যদি মনে করেন পোর্টফোলিওর কথা, যেটা যে আপনি একজন বায়ার, আপনি হয়তো কোনো একটা কাজ দিছেন, সেখানে মানুষজন অফার করতেছে, বিভিন্ন ফ্রিল্যান্সার সেখানে অফার সেন্ড করতেছে। আপনি অবশ্যই এরকম কাউকে চাবেন যার আগে পূর্ব এই টাইপের কাজের এক্সপিরিয়েন্স আছে। তো এখন তার কি কাজের এক্সপিরিয়েন্স আছে না আছে সেটা আপনি কিভাবে চেক করবেন? নিশ্চয়ই আপনার যদি এখন কেউ যদি তার লিঙ্কের সাথে তার যে মানে অফারের সাথে যদি এরকম কোনো লিঙ্ক প্রোভাইড করে দেয়, আপনার মনে করেন কোনো একটা পোর্টফোলিও প্রোভাইড করে দেয়, পোর্টফোলিও লিঙ্ক প্রোভাইড করে দেয়, তাহলে মূলত আপনি তাকে জাজ করার পসিবিলিটি মানে জাজ করাটা অনেক সহজ হয়ে যায়। এই জিনিসটা যদি করেন তাহলে কিন্তু কাজ পাওয়াটা অনেক সহজ হয়। তো পোর্টফোলিও যে মনে করেন সবচেয়ে যে জিনিসটা হচ্ছে কি, যে যদিও পোর্টফোলিওর জন্য নিজের একটা ডোমেইন যদি থাকে, থাকাটা বাধ্যতামূলক না। অনেকে দেখা গেছে ফ্রি ডোমেইন দিয়েই কাজ করে, ফ্রি ডোমেইনেই পোর্টফোলিও করে, অনেকে গিটহাবের থ্রোতেও করে। আর কেউ কেউ হয়তোবা দেখা গেছে যে মনে করেন লাইভ সার্ভারে প্র্যাকটিস করার জন্য হয়তোবা একটা নিজস্ব একটা ডোমেইন ক্রিয়েট করে রাখে। ওয়ার্ডপ্রেস যেহেতু আপনি খেয়াল করে দেখেন, প্রতিবার হয়তোবা আপনার জ্যাম্পের থ্রোতেই বোধহয় ওয়ার্ডপ্রেস কাজ করছেন, তাই না? কিসের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে কাজ করছেন? জ্যাম্প? আমি ল্যারাগনে করেছিলাম। স্যার জ্যাম। আচ্ছা, ফাইন। ম্যাক্সিমামই হয়তোবা জ্যাম্পের থ্রোতে বা এইভাবে করে। তো মনে করেন অনেক ওয়ে আছে, তো যারা জ্যাম্পের থ্রোতে করেন একটা জিনিস খেয়াল করে দেখেন, বারবার আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটা বারবার যে এরকম দেখা গেছে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, বারবার ওয়ার্ডপ্রেস ফাইলটা এখানে স্টার্ট করে আবার দেখা গেছে এক একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয়। এই ব্যাপারটা একটা ওয়ার্ডপ্রেস আপনি যে প্র্যাকটিস করবেন, অন্য থিম নিয়ে প্র্যাকটিস করবেন, ওই শুধুমাত্র ওইখানে প্রথম যে ইনস্টলেশনটা এটা করতে অনেকে বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে গিয়ে তার ওই যে কাজ করার ওই যে বারবার প্র্যাকটিস করাটা সেটা একটু পিছিয়ে যায়।
কিন্তু এরকম যদি হয়, একটা লাইভ সার্ভার বলতে গিয়ে একটা ডোমেইন হোস্টিং যদি থাকে আপনার, সেখানে ম্যাক্সিমাম বর্তমানে হোস্টিং প্রোভাইডার যারা আছে, ম্যাক্সিমাম বলতে কি 100% পাবলিকই, মানে প্রোভাইডারই আপনার ওয়ান ক্লিক বা খুব ওয়ান ক্লিক যত সম্ভব ওয়ার্ডপ্রেস সেটআপ এটা কিন্তু প্রোভাইড করে থাকে, যে আপনি খুব সহজে জাস্ট মানে আপনার মাত্র 1 মিনিটও লাগে না একটা ওয়ার্ডপ্রেস সেটআপ করতে, সাবডোমেইন ক্রিয়েট করতে। সাবডোমেইন ক্রিয়েট করে সেখানে আপনি ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি মূলত, আপনি ধরেন দেখা গেছে আপনি বাসায় যেটা প্র্যাকটিস করতেছেন সেটা কিন্তু আপনার অলরেডি লাইভ সার্ভারে চলে যাচ্ছে একটা সাবডোমেইন হিসেবে। তো আপনি চাইলে সেইটা সাবডোমেইনটা আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন, কিংবা সরাসরি যখন বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ধরেন একটা ই কমার্সের কোনো কিছু যাচ্ছে, ই কমার্সের আপনি হয়তো একটা ই কমার্স সাইট এরকম প্র্যাকটিস করছেন, আপনি সরাসরি ই কমার্স সাইটটাই ওইখানে যদি দেন, যে ওয়ার্ক স্যাম্পল হিসেবে ই কমার্স সাইটটা যদি লিঙ্কটা দিয়ে দেন, তাহলে কিন্তু সে খুব সহজেই কিন্তু ইভেন ওইটার সাথে আপনি এভাবে লিখলেন বা অফার, মানে যখন সেন্ট অফার করতেছেন, তো আপনার হয়তো বা দেখা গেছে ই কমার্স রিলেটেড প্রবলেম, তো আপনি ই কমার্সের জন্য ই কমার্স লিঙ্ক হিসেবে আপনার ওই লিঙ্কটা দিচ্ছেন, ডেমো যেটা আপনি সাবডোমেইনের মধ্যে যেটা প্র্যাকটিস করছেন সেটা দিচ্ছেন, আর আপনার পোর্টফোলিও লিঙ্ক হিসেবে আপনার যে পোর্টফোলিওর যে ডোমেইন লিঙ্কটা সেটা দিয়ে দিচ্ছেন। তাহলে কিন্তু সেই বায়ার কিন্তু সহজে আপনাকে জাজ করার সুযোগ পাবে এবং আপনাকে ট্রাস্ট করতে পারবে। কি কারণে? আপনি পোর্টফোলিওতে কিন্তু আপনার কন্ট্যাক্ট ডিটেলস সব দিয়ে দেন, ঠিক আছে? এই হিসাবে কিন্তু ট্রাস্ট করতে হবে। এখানে একটা ছোট রিস্ক আছে, কখনোই ইয়েতে আপনার পোর্টফোলিও লিঙ্ক কখনো আপনার ইয়েতে দিবেন না, মানে ফাইবার মেসেজ কিংবা ডেসক্রিপশন কোথাও দেখার দরকার নাই, শুধুমাত্র বায়োরেকে সেন্ড করার সময় তখনই দিবেন। আচ্ছা, এই জিনিস স্যার বিহেন্স মনে হয় সাপোর্ট করে না ব্যাড রিকোয়েস্টে, না ড্রিবল সাপোর্ট করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে এই ক্ষেত্রে হইতেছে কি, বায়ার যখন আপনাকে ট্রাস্টি ইস্যুটা যদি সে একটু মূলত যখন ট্রাস্ট করতে পারবে, তারপর আপনার কাজ ভিউ করতে দেখতে পারবে, তখন কিন্তু সে আপনাকে অর্ডার প্লেস করার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। এটা একটা। আর মনে করেন অনেকেই করবে কি, অনেকে হয়তো বা দেখা গেছে এক্ষেত্রে হয় কি যে মানে একটা ছোট একটা সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে কি, যেহেতু আপনার পোর্টফোলিওতে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডি, অন্যান্য যে আইডি মানে কন্ট্যাক্ট ডিটেলসটা থাকে, সেখানে হয়তো বায়ার সরাসরি আপনার ফাইবারের বাইরে এসে আপনাকে কন্ট্যাক্ট করতে পারে। তো সেক্ষেত্রে হইতেছে কি, যে আমরা যেটা জানি যে ফাইবারে দেখা গেছে আপনি বায়ার যখন ধরলাম সাপোজ আপনার $50 ধরলাম, এরকম যদি একটা ডলার যদি যে যত অ্যামাউন্টের প্রজেক্ট করে, $10 প্রজেক্ট যদি করে, সে কিন্তু সেটার আপনার 5% কিন্তু তাকে ফাইবারকে কিন্তু পে করতে হয় কমিশন। দ্যাট মিনস আপনার যদি $100 প্রজেক্ট করে, তাহলে কিন্তু $105 কিন্তু ফাইবারকে পে করতে হয়, এবং আপনি কিন্তু সেখান থেকে 20% কমিশন ফাইবারকে দিয়ে বাকিটুকু পান, মানে আপনি $80 পান, ঠিক আছে? তো অনেকে এই যে বাড়তি $5 বাঁচানোর জন্য আপনাকে ফাইবারের বাহিরে আপনাকে অর্ডার প্লেস করতে চাইবে। তো আপনি চেষ্টা করবেন এই জিনিসটা না করার। কি কারণে? শুরুতে না করার জন্য কেন বলতেছি, কেননা আপনি ফাইবারের থ্রোতে যদি করেন, হ্যাঁ হয়তোবা $20 কমিশনটা আপনার কাছ থেকে চলে যাচ্ছে, অলমোস্ট 1600 টাকার উপরে এটা চলে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু ওইখানে একটা রিভিউ পাচ্ছেন, প্লাস ফাইবার কিন্তু আপনাকে অ্যাসিওর করতেছে আপনি টাকাটা পাবেন। $80 যেটা, বাকি $80 সেটা কিন্তু আপনি 100% পাবেন যদি কাজটা কমপ্লিট করে দিতে পারেন। ফাইবারের বাইরে যদি যান, তখন কিন্তু এই অ্যাসিউরিটি কিন্তু আর থাকে না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এই জিনিসটার জন্য আমরা হয়তো পোর্টফোলিও কি কারণ, পোর্টফোলিও যে কি কি থাকবে আমরা ওইটা মনে করেন যে, হ্যাঁ অনেকে করে কি, যে দেখা গেছে সাপোজ আমি আপনার যদি ফ্রি বা কোনো একটা দেখা গেছে কোনো ফ্রি ডোমেইন কিংবা মানে কোনো একটা সাবডোমেইন, মানে ফ্রি ডোমেইন বলতে কি সবগুলো তো সাবডোমেইন, কোনো পিকে কিংবা এমএল এগুলা থেকেও যদি নেন, তাহলে হয়তো বা ফ্রি ডোমেইনটা পাচ্ছেন। সেখানে কাজ করার চেয়ে আপনি যদি আপনার ফাইবারের অ্যাকাউন্টের নামের সাথে মিল রেখে কিংবা আপনার পছন্দ মতো, এটা কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু ইভেন আপনি যদি নিজের নামে যদি ক্রিয়েট করেন, সেটা সবচেয়ে বেটার। এরকম যদি একটা ডোমেইন রাখেন, তাহলে আপনি লাইভ প্র্যাকটিস করতে পারতেন খুব সহজে, একাধিক সাবডোমেইন ইউজ করে একাধিক হয়তোবা দেখা গেছে কাজ নিয়ে করতে পারেন। আর যদি দেখা গেছে যে মনে করেন যে আপনি চাইতেছেন, যেমন এখানে আমি যদি বলি, যে প্রশ্নটা করছেন নূরে আলম ভাই প্রশ্ন করছেন, আপনি যদি nurealam.com নামে যদি কোনো সাব ডোমেইন পান, তাহলে এটা যখন বায়ার রিকোয়েস্টকে কিন্তু
বেশি অ্যাট্রাক্ট করবে যে হ্যাঁ আপনি এইটা নূরে আলম নামে এখানে ফাইবার অ্যাকাউন্ট এবং নূরে আলম নামেই কিন্তু সাবডোমেইনটা ক্রিয়েট করছে। এই জিনিসগুলো কিন্তু বেশি অ্যাট্রাক্ট করে। জাস্ট বায়ারকে আপনি মনে করেন যেটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, দ্যাট মিনস আপনি আপনার গিগ সেল করতেছেন। গিগটা যত বেশি সেল হবে তত তো আপনারই লাভ। তো গিগ সেল করার জন্য যতভাবে বায়ারকে অ্যাট্রাক্ট করা যায় সেটা ট্রাই করবেন আপনি। বুঝতে পারছি? জি স্যার। উম, আচ্ছা তাহলে তো হইলোই। নুরে আলম এক্স ওয়াই জেড যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। ডট কম ডট এক্স ওয়াই জেড নিয়ে কোনো ফ্যাক্ট না, বাট আপনার একটা যদি লাইভ মানে স্যার ওইখানে যদি আপনি একটা পোর্টফোলিও রেডি করেন, এখন পোর্টফোলিওতে যখন হবে তখন গিয়ে বায়ারকে বেশি অ্যাট্রাক্ট করতে পারেন। এখন পোর্টফোলিওতে কি কি দিবেন? পোর্টফোলিওতে মানে বলতে গেলে একটা ভার্চুয়াল সিভি, কথা সিভি বলতে পারি আমরা। আমি যেমন যদি দেখা যায় যে দেখা গেছে এরকম যদি কোনো পোর্টফোলিও দেখা সাপোজ এটা একটা পোর্টফোলিও স্যাম্পল দেখাই, আবার রানিং আছে। ঠিক করিনি। এটা কালকে সেভ করছিলাম, দাঁড়ান একটা মিনিট এখানে। আচ্ছা, এই যে একজনের পোর্টফোলিও আছে, সাপোজ আপনি এখানে যে এত আহামরি কোনো কিছু না, জাস্ট আপনি এখানে হয়তো বা কিছু এইখানে দিলেন, তারপর মনে করেন অ্যাবাউট মি, আপনার মনে করেন কি কি হয়তোবা কি কি সার্ভিস প্রোভাইড করবেন, যে যে তারপর মনে করেন আপনার স্কিল, প্রজেক্ট যেগুলো করছেন সেগুলো প্রজেক্ট না এইখানে। বাট এই জিনিস সিম্পল কিছু জিনিস নিয়ে আপনি আপনার পোর্টফোলিও করেন, জাস্ট এটাই। আর ওকে, ঠিক আছে, জাস্ট সিম্পল কিছু কাজ নিয়ে যদি পোর্টফোলিও রেডি করেন, এর বাইরে তেমন কিছু লাগবে না। ঠিক আছে? তো আপনাদের যদি প্রত্যেকে পোর্টফোলিওর ব্যাপারটা হইতেছে যে আমি ওইটাই বললাম যে আমাদের ফর্মের মধ্যে আর কি আমি বুঝতে পারতাম কার কার পোর্টফোলিও আছে না আছে, কার কয়টা গিগ আছে, কার কে কি রকম অবস্থায় আছেন। সেটা আর কি ফর্মে বেশ বড় ফর্ম হবে, মোটামুটি আপনার প্রায় 25 থেকে 30টার ফিল্ড নিয়ে একটা ফর্ম হবে। দেখা যাক। আচ্ছা, ফর্মে ব্যাপারটা হচ্ছে কি যে তাহলে বুঝিনি। সরি নুরে আলম ভাই কিছু বলছিলেন? ভাই, বলেন আপনি। সরি, আমি থামিয়ে দিয়েছি আপনি। না না না, বলেন বলেন বলেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ওই যে আপনি যে 10টা টপিক দিয়েছেন আমাদের হুম। ফাইবারে গিয়ে খোলার জন্য, তাহলে ওই 10টা টপিক যদি প্র্যাকটিস করি আমি মানে আমার লাইভ সার্ভারে, যেখানে 10টা সাইট বা সাবডোমেইন তৈরি হবে, ওগুলো আমি পোর্টফোলিওতে রেখে দিতে পারি, তাই তো? 10টা টপিক বলতে কি, একটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল, এটা আপনার লাইভ সার্ভারে তো এটা রাখতে হবে না। ঠিক আছে? আচ্ছা, একটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, আপনি যে পোর্টফোলিওটা বানাচ্ছেন সেটা কি দিয়ে বানাচ্ছেন? ওয়ার্ডপ্রেস দিয়ে? ওয়ার্ডপ্রেস। তাহলে আপনার হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন হয়ে গেল পোর্টফোলিওতে। ঠিক আছে? হ্যাঁ, আপনি হয়তো একটা ই কমার্স রেডি করলেন, তো ই কমার্সের একটা ই কমার্স প্র্যাকটিস করলেন, তো সেটা একটা সাবডোমেনে রাখলেন। তারপর মনে করেন এই এই যে আপনার যে পোর্টফোলিওটা সেটাকে স্পিড অপটিমাইজ করলেন, সেটার স্পিডটা অপটিমাইজ করলেন, সেটা একটা। স্যার ভাই ওটা তো পারি না ভাই, ওটা নিয়ে কিভাবে করবো স্যার কাজ? ওটাতে আমারও প্রবলেম স্যার, স্পিড অপটিমাইজেশনটা পারি না। স্পিড ওটা অপটিমাইজেশন আসলে দেখানো হয়নি আমাদের এইভাবে। আপনার সাইড মাইগ্রেশন দেখানো হয়েছে? না। না 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 স্যার, দেখা যাবে না। না স্যার। দেখি আমি একটা জিনিস বলি যে আমি মূলত কেন এইভাবে জোর দিচ্ছি। আমি এটা ছোট একটা কাজ বলি, যেমন fiverr.com-এ গেলাম, একজনের একজনের ইয়া দেখাই, cause আমারই ফ্রেন্ড, আমি ওনারটাই সব জায়গায় দেখাই। নিজে হয়তোবা ওইভাবে হয়তো টাইম দিতে পারি নাই বিধায় নিজেও আফসোস করি নিজে দেখে। আবির, ঝড়ের গতিতে দৌড়াইতেছে। আচ্ছা,
এটা হইতেছে ইনি বেশ আমার সাথে ওনার ইভেন মানে বেশ আমরা টিম অনুযায়ী কাজ করছিলাম গত বছরেও। উনি অ্যাকাউন্টটা খুলছিল নভেম্বর 2019-এ। গত বছর আমি যতদূর জানি নভেম্বর খুব সম্ভবত 3 তারিখে। নভেম্বর খোলার পর 3 তারিখে খোলার পরে ওনার সাথে মানে ফাইবারে ওনার কাজ মানে উনি অনেক ঘাটাঘাটি করতেছে, কাজ হচ্ছে না হচ্ছে না। আমি যতদূর জানি ওনার ফার্স্ট কাজ পেয়েছিল উনি এপ্রিলের খুব সম্ভবত 14 এপ্রিল হইতেছে পয়লা বৈশাখ, তার 2 থেকে 3 দিন আগে, মানে এই লকডাউনের মধ্যে। এখন চিন্তা করে দেখেন, আমি আমি তখন মাঝে মাঝে হিসাব করি, তো এপ্রিলের 14 তারিখে যদি কাজ পায়, তাহলে মনে করেন আজকে হচ্ছে, এখন হচ্ছে নভেম্বরের 9 তারিখ, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 180 দিন, এপ্রিলের 17 দিন, 197 দিন, আজকে 9 দিন, 206 দিনে তার রিভিউ হইতেছে 222টা। ঝড়ের গতিতে আমি ইভেন মানে সে যে কি করতেছে আল্লাহ পাক জানে। যাই হোক, তো যেটাই হোক, যে মনে করেন ওনার যে ইভেন আমি যতদূর জানি লেভেল 2 সেলার যেদিন হয়েছে উনি সাথে সাথে যখন 4টা পেয়ে গেছে, এবং উনি কিন্তু এক মুভমেন্টও বসে রাখেনি। 4টা ওনার নর্মালি ফাইবার থেকে 4টা দেওয়া হয়, এবং এখানে আপনার এখানে 4টা ওপেন হওয়ার সাথে সাথে উনি 4টা সাথে সাথে ক্রিয়েট করে রাখছে। দেখেন এই যে 4টা লেটেস্ট, এগুলা নতুন করে তৈরি করা। এটা আমি দেখাই এই কারণে যে দেখেন আমি ওনার এখানে মোটামুটি সব ধরনের ওয়ার্ডপ্রেসের মোটামুটি সব ধরনের গিগ আছে। ফিক্স, ওয়ার্ডপ্রেস, বাগ আর এইচটিএমএল সিএসএস রেসপন্সিভ ইস্যু, এটা সবচেয়ে বেশি কাজ পায় উনি। 154টা রিভিউ হয়েছে এখানে। উকমার্স বাগ ফিক্সিং এর জন্য 28টা রিভিউ, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন 13টা রিভিউ, তারপর দেখা গেছে এই যে পিএইচডি টু এইচটিএমএল এর 10টা, আপনার ওয়ার্ডপ্রেস সেটআপ যেটা ওই যে ডেমো সেটআপ সেটাতে হচ্ছে 10টা, আপনার ব্যাকআপ ক্লোনিং এ 4টা, স্পিড অপটিমাইজেশনে 1টা, যদিও উনি স্পিড অপটিমাইজেশনের কাজ তেমন একটা জানে না বলছিল। যাই হোক, এই কয়টা। তো আমি মনে করি এই যে 7টার কথা বলতেছি, তো আমি হয়তো বা দেখা যাচ্ছে আপনাকে 10টা দিছি, ডিভি এক্সপার্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু দিছি, বাট আমি যেটা মনে করি যে অ্যাটলিস্ট আপনি নিজেই বুঝতে পারতেছেন যে কোন টাইপের কাজ সবচেয়ে বেশি চলে। বাগ ফিক্সিং এর কাজ প্রচুর চলে দেখি উনি 2টা আলাদা আলাদা বাগ ফিক্সিং এরও করছে। ইভেন আপনি বাগ ফিক্সিং এর প্রচুর কাজ পাবেন। জাস্ট আপনারা যে বায়ার রিকোয়েস্ট গুলো আসে সেগুলো যদি একবার চেক করেন, প্রচুর কাজ পাবেন যে এখানে আপনার বাগ ফিক্সিং নিয়ে। তো আমি মূলত এই জন্য বলতেছিলাম যে আপনাদের যে 10টা দেওয়া আছে, মোটামুটি এই 10টাই বলতে পারেন যে হ্যাঁ, আমি এখানে আগেও বলছিলাম বাগ ফিক্সিং 80% কাজ নেয়, স্পিড অপটিমাইজেশন 10% নেয়, তারপরে আপনার হয়তো দেখা গেছে সাইট মাইগ্রেশন 2 থেকে 3%, আপনার থিম কাস্টম থিম ডেমো সেট আপ 2%, এরকম করে কাজ পাবেন। তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে আমি ওই হিসেবকে আপনাদেরকে সেক্টরগুলো ভাগ করে দিলাম। এখন আমি নিজে একটু ভয়ে আছি বলতে কি যে এক একজনের পড়ানোর ধরন এক এক রকম। আমার যে ব্যাচগুলো যাদের হাতে যাবে, তারা কি মানে তা আমাদের গালি দিবে সোজাসুজি। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার আমার ফাইবার অ্যাকাউন্ট আগে স্যার করতাম মানে ডাটা এন্ট্রির কাজ করতাম, ডাটা এন্ট্রির কাজ করছি স্যার প্রায় $40-50 মতো। এরপরে আবার ওয়ার্ডপ্রেসের গিগ খুলছি স্যার। ওইটা কি অ্যাকাউন্টটা কি বন্ধ করে আবার খুলবো না ওই না অ্যাকাউন্টই না, ওই ব্যবহার করব অ্যাকাউন্টেই খুলতে পারেন, কোনো সমস্যা নেই তো। বন্ধ করতে হবে কেন? স্যার? বন্ধ করা লাগবে না, ওই অ্যাকাউন্টেই তো খুলতে পারেন। স্যার খুলছি কিন্তু স্যার মানে আমার যখন টাইটেল আসে না স্যার, আগের ডাটা এন্ট্রির একটা মানে আপনার মূলত এখানে শুরুটা, মানে হ্যাঁ, যখন আমি শুরুটা লগ ইন যেহেতু শুরুটা ক্রিয়েট করছেন ডাটা এন্ট্রির জন্য, সুতরাং সেই হিসেব করে ডাটা এন্ট্রিটাই আসবে। তো নর্মালি হচ্ছে যে আপনার অ্যাবাউটে একটু চেঞ্জ করতে হইতো। যাই হোক, না তবে আপনি দেখেন মোটামুটি আমি এরকম এরকম অনেকেই দেখছি আপনার হয়তোবা এই যে ডাটা এন্ট্রির জন্যই দেখছি, ডাটা এন্ট্রিতে হয়তোবা লেভেল 2ও হয়ে গেছে, দেন ওয়ার্ডপ্রেস খোলার সাথে সাথে সে মোটামুটি খোলার জাস্ট গিগ খোলার সাথে সাথে সে বোধহয় 3 থেকে 4 ঘন্টার মধ্যেও সে কাজ পেয়েছে। তো এরকমও আছে। তো এখানে আমার মনে হয় না যে এখানে খুব বেশি কোনো ইস্যু হবে। বাগ ফিক্সিং কি স্যার? বাগ ফিক্সিং হচ্ছে দেখা গেছে আপনি কোনো একটা ওয়েবসাইট তৈরি করছেন, ওয়েবসাইটের মধ্যে
কোনো একটা ছোটখাটো জিনিস কাজ করতেছে না। যেমন হয়তোবা দেখা গেছে আপনি হয়তোবা কোনো একটা বাটনের কালার ছিল এরকম, কিন্তু বাটনের কালারটা আপনি দিচ্ছেন কিন্তু বাটনের কালারটা পাচ্ছে না। কিংবা আপনার দেখা গেছে আপনার হয়তোবা ভ্যালু আসার কথা এরকম, কিন্তু হয়তোবা দেখা গেছে আপনার একটা যেরকম একটা হয়তোবা দেখা গেছে প্রোডাক্ট কিনতেছেন, প্রোডাক্ট একটা ই কমার্স সাইটে প্রোডাক্ট কিনতেছেন, কিন্তু আপনার হয়তোবা দেখা গেছে ওই যে কুপন কোড ইউজ করলে কুপন কোডটাই এক্সিকিউট হইতেছে না। তো এরকম কিছু কিছু ছোটখাটো যে ভুলগুলো, সেই ভুলগুলো ঠিক করে দেওয়াটাই হচ্ছে বাগ ফিক্সিং। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনাদের এখন স্পিড অপটিমাইজেশনের কাজে, মাইগ্রেশনের কাজ। আচ্ছা, আপনি ওই যেটা বলছি যে কাজ আমরা আপনারা একটু কাইন্ডলি আমি যে মানে এখানে আপনাদের ফর্ম যেটা রেট দিব সেখানে মূলত এটা থাকবে যে আপনারা ওইখানে কোন কোন কাজটা আপনারা মানে ওইখানে আপনি শুধুমাত্র কোন কোন কাজটা পারেন না যেটা আমি দিছি আপনার জানা নাই, এরকম যে ওইটা একটু আমাকে আম, ওইখানে মেনশন করে দিন, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে। আর সমস্যা হয়ে গেল। থিম কে কয়টা নিয়ে প্র্যাকটিস করছেন? জি স্যার, বুঝিনি স্যার, একবার বলুন। কয়টা ওয়ার্ডপ্রেস থিম নিয়ে নিজেরা প্র্যাকটিস করছেন? কয়টা ওয়ার্ডপ্রেস থিমের উপরে? মানে আমি বলতে চাচ্ছি কয়টা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করার প্র্যাকটিসটা করছেন আর কি। তিনটা তিনটার মতো ছিল। এটা। উম, আচ্ছা, উডমার্ট নিয়ে কেউ প্র্যাকটিস করছেন? উডমার্ট? জি স্যার, উডবার্ড নিয়ে স্যার প্র্যাকটিস করানো হয়েছিল স্যার আমার। স্যার প্র্যাকটিস চলছে আমার। ডিভি থিম নিয়ে বেশি মানে আপনারা কি সবকিছু কি ডিভি দিয়ে বানানো ট্রাই করছিলেন, মানে যে কোনো কোনো কিছু? উডমার্ট ডেমো ইম্পোর্ট করেছি শুধু, কিন্তু ডেমোটা কি মানে ওই ওয়েবসাইট যখন ডেমো ইম্পোর্ট করছেন সেটা কাস্টমাইজ করেন নাই? আচ্ছা, আমি দেখি, আমি আপনাদের সুবিধার্থে আমি একটু দেখি আগে, মূলত আগে আপনারা আমি আসলে আপনার সবার সম্পর্কে আগে একটু জানি। আগামীকালকে আমি একটু ফর্মটা আমি মূলত আপনাদের কার কি অবস্থান আপনাদের উপরে আর কি একটু আমাকে রিসার্চ করতে হবে। আর আমি একটু কাইন্ডলি বলতেছি যে নিজেরা যারা যারা দেখা গেছে হ্যাঁ এই যেটা হইতেছে যত দ্রুত সম্ভব আপনারা যদি ফর্মটা ফিল আপ করে দেন তত দ্রুত, মনে করেন দেখা গেছে এরকম যদি হয় যে আমি আজকে রাত্রে দিলাম ফর্মটা রেডি করে দিলাম, আপনার ফর্মটা যদি আজকে রাতের মধ্যে যারা যারা ফিল আপ করবেন তাহলে মনে করেন তার যাবতীয় তাকে নিয়ে আমি একটু বেশি রিসার্চ করতে পারবো। দেখা গেছে সবাই যদি সন্ধ্যা 6টার সময় দেয়, কারণ আমি মনে করেন 9টা থেকে 5টা পর্যন্ত ব্যস্ত থাকবো আগামীকাল। তো 9টা থেকে 5টা পর্যন্ত যদি ব্যস্ত থাকি এর মধ্যে হয়তো আপনার ওই ফর্মে যারা এন্ট্রি করতেছেন সেটা আমি হয়তো চেক করতে পারবো না। কিন্তু এর বাইরে যখন যে দেখা গেছে যে সবে হয়তো সকাল পর্যন্ত কেউ কোনো কিছু এন্ট্রি করেন নাই, তখন আমি হয়তোবা ওইখানে হয়তোবা আমি চেক মানে কাউকে চেক করতে পারলাম না, কিন্তু সবাই হয়তো বা সন্ধ্যা এই 9টা থেকে 5টার মধ্যে হয়তো এন্ট্রি করছেন, যাদের সবারটাই আমাকে চেক করতে হবে সন্ধ্যা 6টার সময়। কাউকে আমি হয়তো বা একটা যেহেতু 20 জন 25 জন যে কয়জন এন্ট্রি করবেন সেই কয়জন 20 জনকে আমি দেখা গেছে যে 120 মিনিটের মধ্যে আমি তাদের রিসার্চ করতে হচ্ছে, পার পার্সন হয়তো 5 মিনিটও আমি পাবো না। আহ, 5 মিনিটও পাবো না, এই 5 মিনিটের হয়তো বা সেখানে এত ভালোভাবে কাউকে বুঝাও যাবে না। বাট কেউ যদি মানে আজকে রাতের মধ্যে যদি ফর্মটা ফিল আপ করে দেন তাহলে মনে করেন তাকে নিয়ে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট রিসার্চ করতে পারবো। তো সেই হিসাবে আমরা একটু ফর্মটা কাইন্ডলি প্রত্যেকে একটু ফিল আপ করেন, তাহলে আমি আপনাদের সম্পর্কে আমি আইডিয়া নিতে পারবো। আর আপনাদের সম্পর্কে আইডিয়া নিয়ে আপনাদেরকে এটা মূলত আপনাদের জন্যই ভালো হবে যে যার সম্পর্কে আইডিয়া নিতে পারবো তাকে অ্যাটলিস্ট সেই হিসাবে কার কোথায় ল্যাকিংস আছে, কিভাবে আছে, কি রকম আছে সেটা আমি বুঝাইতে পারবো আর কি।
ঠিক আছে? সো আমি ফর্মটা দেওয়ার মাত্রই আপনারা কাইন্ডলি একটু চেষ্টা করেন ফিল আপ করেন, যাতে আপনাদেরকেই নিয়ে একটু আমি ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে? আর যদি দেখি যে মোটামুটি উম, আমাকে যদিও আমাকে ইয়ে থেকে বলা হয় নাই এরকম কোনো কিছু, তবে আমি চেষ্টা করব যে আমার সাধ্যমতো যতটুকু অথরিটিকেও কোনো কিছু চেঞ্জ করতে হয় সেরকম কোনো কিছু আমাকে যেটা বলা আছে যে প্রত্যেকের দেখা গেছে প্রত্যেকের মনে করেন যে প্রতিদিন ক্লাস করাইতে এবং সপ্তাহে মিনিমাম 5 দিন, সেই হিসেবে আমি শুক্র শনি অফ থাকবে, বাকি 5 দিন ক্লাস করানোর কথা। কিন্তু যদি এরকম হয় যে দেখা গেছে প্রত্যেকে শুধুমাত্র যদি 3টা করে থিম কাস্টমাইজ করে থাকেন, সেক্ষেত্রে হয়তোবা আমি অথরিটিকে বলে হয়তোবা সপ্তাহে একদিন মানে একদিন পর পর ক্লাস নিব। কিন্তু আগে দেখি এটা আমি অথরিটি আগে গ্র্যান্ট করে কিনা সেটাও আমি শিওর না, মনে হয় না গ্র্যান্ট করবে। যদি এরকম হয় তাহলে হয়তো আমি আপনাকে এরকম টাস্ক দেওয়া থাকবে, আমি একটা থিম দিব, না হয়তো বা নাল থিম দিব প্র্যাকটিস করার জন্য। আপনারা আগে ওইটা প্র্যাকটিস করবেন, একদিন ধরে একটা দিন টাইম দিব, সেটা দিয়ে আগে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর গিয়ে আমি হয়তো প্রত্যেকের টাস্কটা দেখবো, দেখে বুঝতে পারবো কার কি অবস্থা, কাউকে ওইখানে আর কি প্রবলেম হলে সেগুলো সলভ করে দেওয়া ট্রাই করবো। লিস্ট আমি মনে করি যে আমি আবার বলতেছি যে মিনিমাম আপনাদের থিম কাস্টমাইজেশনে হয়তোবা হ্যাঁ আমাদের ক্লাসে হয়তোবা 3 থেকে 4টা থিমের বেশি কাজ করানো যায় না, কারণ অনেক কিছু সেক্টর দেখাইতে হয়। কিন্তু লিস্ট বাসায় প্রত্যেকের মার্কেট প্লেসে কাজ জানতে গেলে অন্ততপক্ষে কাজের জন্য কাজের সাথেই অন্ততপক্ষে মিনিমাম 10 থেকে 12টা থিম নিয়ে কাজ করা উচিত। মিনিমাম মিনিমাম 10 থেকে 12টা কেন বলতেছি যে আমি আবারও বলতেছি এক এক সময় ক্লায়েন্ট এক এক থিম নিয়ে আপনার সামনে হাজির হতে পারে, কিন্তু আপনি যদি সেই থিম সম্পর্কে আপনার কোনো আইডিয়াই না থাকে, তাহলে আপনি ক্লায়েন্টকে ক্লায়েন্টকে বসায় রেখে গুগল করতে করতে ক্লায়েন্ট অন্য কোনো সেলারের কাছে অর্ডার কনফার্ম করে দিতে পারে। আমি সুতরাং ক্লায়েন্টকে ধরে রাখার জন্য হইলেও আমাকে বিভিন্ন থিম নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। তো আমি হয়তোবা মানে এখানে আজকে আমি হয়তোবা তেমন কোনো কিছু বলবো না, জাস্ট আমি আগে ফর্মটা রেডি করি। আমি বড় জোর এখনই হয়তো ফর্মটা নিয়ে বসবো। আশা করি 10, 10, 11টা 11:30টার মধ্যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিব, ইভেন ক্লাসরুমেও দিব। কাইন্ডলি প্রত্যেকে ফর্মটা যত দ্রুত পারেন একটু ফিল আপ করে দিন। ওকে জি স্যার। আজকে এখানে থাকুক, আর ক্লাস মিস দিয়েন না। আমি চেষ্টা করব যে ক্লাস মিস দেওয়ার দরকার নেই, মিস দিয়েন না। আমি আপনাদের স্বার্থেই মূলত 50টা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ইয়ে থেকে এলইডিপি কিন্তু আর কোনো দরকার ছিল না আপনাদেরকে আবার ইনক্লুড করা। আপনাদের স্বার্থেই আপনাদেরকে হয়তো গাইডলাইনের জন্য আমাকে হয়তো আপনাদেরকে কল করা হয়েছে। তো এটা আপনাদের সাথে নিজেরা যে নিজেদের স্বার্থটা না বুঝেন তাহলে আর কি এখানে আশা করি মনে হয় না যে আপনাদেরকে বুঝানোর জন্য এখন এরকম কোনো এজ, আমাদের বুঝার বয়সটার বোধহয় পার হয়ে আসছে সবার, যে আমাদেরকে মানুষ এসে ভালোভাবে বুঝাবে। নিজের স্বার্থটা নিজে বুঝা উচিত। ওকে, ক্লাস আশা করি মিস দিবেন না। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকালকে 8:30টার সময়। ওকে, আর ক্লাস লিংক এটাই ফিক্সড, আপনারা চাইলে এটা বুকমার্ক করে রাখতে পারেন। এটাই ফিক্সড। হয়তোবা তারপরেও যেটা হয় কি যে আমি সবসময় বলে রাখছিলাম যে যে কোনো ব্যাচ কি, এটাই ফিক্সড থাকবে। সো জাস্ট 8:30 বাজবে, আমি হয়তোবা 8:30 থেকে 32 এর মধ্যে আমি হয়তোবা ক্লাসে জয়েন করে, আপনারা জাস্ট 8:30-এর মধ্যে এখানে প্রেজেন্ট থাকেন। আমি মানে 8:30-এ ক্লাস ওপেন করে দেবো। ঠিক আছে? ওকে ওকে স্যার। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।